তপন সিনহার হারমোনিয়াম সিনেমা সেই গানটা মনে পড়ে যাচ্ছে। মন বলে আমি মনের কথা জানি না, তারায় তারায় উড়ে বেড়ায়, মাটি চেষে নামে না। এখন প্রশিক্ষিত পাইলট দীনেশ ত্রিবেদীর মনটা কোন তারায় উড়ে বেড়াচ্ছিল আমরা জানি না, কিন্তু আজ তিনি যেটা করলেন সেটাকে বিনা মেঘে বজ্রপাত ছাড়া আর কি বা বলা যায়। রাজ্যসভায় দাঁড়িয়ে সাংসদ পদে ইস্তফার কথা ঘোষণা করলেন দীনেশ ত্রিবেদী। বললেন দলে দম বন্ধ হয়ে আসছিল। বাইরে বেরিয়ে বললেন তৃণমূল কর্পোরেটদের হাতে চলে গেছে, যারা রাজনীতির অ আ ক খ জানে না তারা নেতা হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তাকে মধ্যস্বত্বভোগী, ধান্দাবাজ ইত্যাদি বিশেষণে ভূষিত করতে শুরু করেছেন তাপস রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। আবার যার সঙ্গে দীনেশের সংঘাত প্রায় প্রতিদিন শিরোনাম হতো, সেই অর্জুন সিং বললেন বিজেপিতে এলে স্বাগত। একদিকে যখন দীনেশ ত্রিবেদীকে নিয়ে তৃণমূলের অস্বস্তি, তখন আবার বিজেপির অস্বস্তি বাড়ালেন সদ্য তৃণমূল ত্যাগী বনগাঁ উত্তরের বিধায়ক। আজ আলোচনায় আসবে বামেদের ধর্মঘটে বিক্ষিপ্ত অশান্তিও, সি ভোটারের জনমত সমীক্ষার কিছু অংশ, ট্র্যাকার আর স্ল্যাপ পোল আজ আপনাদের সামনে আমরা রাখবো। তবে শুরুতেই আপনাদের দেখাবো সংসদে দাঁড়িয়েই সাংসদ পদ ছাড়া নাটকীয় ঘোষণা দীনেশ ত্রিবেদীর। দেখুন। मैं आज यहाँ से इस्तीफा दे रहा हूँ। নাটকীয়, চমকপ্রদ, নজিরবিহীন, বিনা মেঘে তৃণমূলের ওপরে বজ্রপাত। শুক্রবার রাজ্যসভার সাংসদ পদ থেকে দীনেশ ত্রিবেদীর ইস্তফা প্রসঙ্গে কোনো বিশেষণই যথেষ্ট নয়। ভোটের মুখে তৃণমূলের আরও এক উইকেটের পতন। কবে বিজেপিতে যাচ্ছেন দীনেশ ত্রিবেদী, এটাই এখন বড় প্রশ্ন। নজিরবিহীনভাবে হঠাৎই বাজেট অধিবেশনের মাঝখানে উঠে দাঁড়িয়ে পদত্যাগের ঘোষণা করা মাত্রই দীনেশ ত্রিবেদীকে দলে স্বাগত জানিয়েছে বিজেপি নেতৃত্ব। वो अगर बीजेपी में आएंगे तो हम उनका स्वागत करें। উনি যদি সত্যি সত্যি বাংলার মানুষের জন্য কাজ করতে চান, আসতে চান, সম্মানের সঙ্গে আমরা স্বাগত জানাবো। ভোটের মুখে দীনেশ ত্রিবেদীর হঠাৎ পদত্যাগের মধ্যে বিশেষ ডিলের গন্ধ পাচ্ছে তৃণমূল। ওনার মনে হয়েছে যে দেনা পাওনায় ওখানে বেশি পাবে, সেই জন্য। এরা হচ্ছে সুবিধাবাদী লোক, নিঃসন্দেহে কোনো বড় কিছু সেট হয়ে গেছে। বৃহস্পতিবারই নরেন্দ্র মোদীর প্রশংসা করে টুইট করেছিলেন দীনেশ ত্রিবেদী। শুক্রবার নাটকীয়ভাবে পদত্যাগের ঘোষণা করে তৃণমূলের বিরুদ্ধে তুললেন চাঞ্চল্যকর অভিযোগ। বিজেপি যখন বারবার বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হচ্ছে, তখন দীনেশ ত্রিবেদীর গলাতেও সেই একই সুর। जिस प्रकार से वायलेंस हो रहा है हमारे प्रांत में, जिस प्रकार से लोकतंत्र में कुछ भी हो, तो मुझे यहाँ बैठा बैठा बड़ा अजीब लग रहा है कि मैं करूं क्या। मुझे अब थोड़ी घुटन महसूस होती है। तो आज मुझे आत्मा ये कह रही है कि यहां बैठे बैठे यदि आप चुपचाप रहो और कुछ नहीं कह सकते हो, उससे अच्छा है कि यहां से आप त्यागपत्र दो। প্রেতাত্মা তাকে ডেকেছে, অন্তরাত্মা না, প্রেতাত্মার ডাকে তিনি সাড়া দিয়েছেন। আর সকলেই জানেন যে উনি একটি মধ্যস্বত্বভোগী। ইস্তফা ঘোষণা করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে নাম না নিয়ে প্রশান্ত কিশোরকে আক্রমণ, কিছুই বাদ দেননি একদা দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রধান মুখ দীনেশ। जब इतना वायलेंस होता है, करप्शन होता है, हम चुपचाप यहाँ बैठे कि हम कहाँ बात करें, किसी के पास समय नहीं है। अब जब पार्टी चली जाती है कोई कॉर्पोरेट प्रोफेशनल के हाथ में, वो ही पार्टी चलाते हैं, तो हम बात किससे करें। जिसको राजनीति का र क ख नहीं पता है वो हमारे नेता बन जाते हैं। अब तो ऐसी परिस्थिति में आदमी करे तो करे क्या। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, রাজনীতির অ আ ক খ জানেন না বলে তৃণমূলের কোন শীর্ষ নেতাকে কটাক্ষ করলেন দীনেশ ত্রিবেদী? দিদিকে আমি আগেও বলেছিলাম, এরা দলের কোনো কাজ করে না, নিঃসন্দেহে বড় কিছু পাবে, বড় কিছু পাওয়ার লোক, তাই জন্য পিছন থেকে দলকে ছুরি মারছে এইভাবে। 2009 এবং 2014 সালের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসাবে জেতেন দীনেশ ত্রিবেদী। 2019-এর লোকসভা ভোটে বিজেপি প্রার্থী অর্জুন সিংহর কাছে তিনি হেরে যান। পরাজিত হওয়ার পর গত বছর সেপ্টেম্বর মাসে দীনেশ ত্রিবেদীকে রাজ্যসভায় পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদের উচ্চকক্ষে সাংসদ হওয়ার 6 মাসের মধ্যে দমবন্ধ হয়ে এলো দীনেশ ত্রিবেদীর। ভোটের মুখে তৃণমূল সাংসদের পদ ছাড়লেন তিনি। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ, এবিপি আনন্দ। নিঃসন্দেহে ঘটনাবহুল একটা দিন এবং অবশ্যই চেস ক্লক ফরম্যাটে আমায় যেতেই হবে। স্নেহাশিস চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং প্রতিনিধি, তাকে দিয়ে শুরু করবো। স্নেহাশিস, স্বাধীন ভারতের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে বলে আমার অন্তত জানা নেই। একেবারে রাজ্যসভায় পদত্যাগের কথা ঘোষণা করছেন। আমি শুরু করলাম বিনা মেঘে বজ্রপাত, কিন্তু সেখানেই দীনেশ ত্রিবেদী থামেননি।
দম বন্ধ হয়ে আসছে, অন্তরাত্মার ডাকে সাড়া দিয়েছেন এবং রাজ্যসভায় দাঁড়িয়ে তার বাইরে বেরিয়ে কি বলেছেন, এবিপি আনন্দকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কি বলেছেন সে তো দেখাবই, কিন্তু রাজ্যসভায় দাঁড়িয়ে এবং বাইরে বেরিয়ে তিনটে মূল কথা বলছেন, একটা হিংসা, একটা দুর্নীতি, একটা গালিগালাজ। এই জন্য তিনি থাকতে পারলেন না। তো এই হিংসা, দুর্নীতি, গালিগালাজের দায় তৃণমূল নেবে? আপনার সময় শুরু এখন। এখন দেখুন, 1998 সালে যেদিন তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মীদের নিয়ে, এবং দলের নামও দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেস। সেদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভাবেননি যে কংগ্রেস থেকে কত বড় বড় নেতা আসবে কি আসবে না, তার উপর নির্ভর করেননি। তৃণমূল স্তরের কর্মীদের নিয়ে বাংলার মানুষের সমর্থনে আজকে সাফল্য পেয়েছেন বাংলায়। আজকে আমরা শাসন ক্ষমতায় এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তারপরে দলের সাথে অনেকে যুক্ত হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে এই দলে জায়গা দিয়েছেন এবং তাদের প্রতিষ্ঠিত করেছেন। আজকে যারা আমরা চাই না যে দল থেকে কেউ একজনও চলে যাক, এটা চাই না, কিন্তু আজকে এই 10 বছর পরে ঠিক নির্বাচনের আগে 8-10 দিন বাকি আছে নোটিফিকেশন জারি করার, তার সময় যারা এই সব বলছে এরা বাংলার মানুষের কাছে নিজেদের হাস্যাস্পদ করে তুলেছে। তৃণমূল কংগ্রেসের কিচ্ছু হবে না। আমি আপনাকে দুটো কথা বলবো। একটা হচ্ছে যে তৃণমূল দল প্রতিষ্ঠিত হলো, তারপর দীনেশ ত্রিবেদী প্রতিষ্ঠিত হলেন, পরে এলেন, ঘটনাটা তা নয়, একেবারে শুরুর লগ্ন থেকে ছিলেন এবং সম্ভবত আপনি তৃণমূল রাজনীতিতে প্রকাশ্যে আসার আগে থেকে ছিলেন, এক। এবং দুই হচ্ছে যে 2026 সাল অবধি দীনেশ ত্রিবেদীর সময় ছিল, অর্থাৎ এখনো 5 বছরের মেয়াদ বাকি ছিল। তাহলে সাংসদ হিসেবে একেবারে মানে ধান্দাবাজে কথা বলা যাবে কি? না, আমি তো ঠিক উল্টোটাই বলবো যে এত বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যে মানুষটা বা যে মানুষগুলো, যে আরও কয়েকজন চলে গেছে, যারা নির্বিঘ্নে থাকলেন এবং দলে থেকে বিজেপির বিরুদ্ধে উচ্চস্বরে বিজেপির দুর্নীতি, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করলেন, হঠাৎ তাদের বোধোদয় ঘটে গেল এই মুহূর্তে। এটা বাংলার মানুষ বুঝতেই পারছে, এদের ব্যক্তিগত চাওয়া পাওয়া থেকেই দল ত্যাগ করছেন এবং চলে যাচ্ছেন। এটা তৃণমূল কংগ্রেসের কিছু হবে বলে আমার মনে হয় না, কারণ আমরা সরাসরি এখন বাংলার 10 কোটির মতো মানুষ আছে, সেই মানুষদের কাছে পৌঁছচ্ছে, সরকারি পরিষেবা নিয়ে পৌঁছচ্ছে এবং দলগতভাবে আমরাও পৌঁছেছি। যেসব লিডার এই তৃণমূল স্তরের কর্মীদের নিয়ে দল করতে পারছে না, তাদের দম বন্ধ হয়ে আসছে, তাদের অক্সিজেনের অভাব ঘটছে এবং তারাই আজকে এই আপনার বাড়তি যে সময়টা নিয়েছিলাম তার জন্য বাড়তি সময় আপনাকে দিলাম। আমি রাজু বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। রাজু, স্মৃতিশক্তি কম হলে কিঞ্চিত শান্তি পাওয়া যায়, কিন্তু তা তো নয়, আর্কাইভ অনেক কথা বলে দেয়। দীনেশ ত্রিবেদী লোকসভা ভোটের সময় অর্জুন সিং বা বিজেপি সম্পর্কে কি বলেছেন মনে করানোর প্রয়োজন নেই, এবিপি আনন্দের আর্কাইভেই তা আছে। কিন্তু আমি দুটো অংশ মনে করাই। একেবারে যিনি সংসদে দাঁড়িয়ে, পার্লামেন্টের মাটিতে দাঁড়িয়ে বলছেন 1 ফেব্রুয়ারি 2018 বাজেট পেশ হলো, দীনেশ ত্রিবেদী কঠোর ভাষায় সমালোচনা করলেন এই মোদী সরকারের। সেলিং অফ হাউস হোল্ড সিলভার মানে এয়ার ইন্ডিয়া, রেলওয়ে, ওএনজিসি সব বিক্রি হয়ে যাবে, 4 বছরে কৃষকের আমদানি কমছে। 20 জুলাই 2018 ওই সংসদে দাঁড়িয়ে দীনেশ ত্রিবেদী বলছেন এই সরকার সবসময় ধর্মের কথা বলে, সত্য আমাদের সঙ্গে আছে। বাংলায় দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে অসত্যের সঙ্গে লড়াই করে জিতেছে। বিজেপির কথা কেউ শুনছে না, বিজেপির লোকও শুনছে না। সেই দীনেশ ত্রিবেদী বিজেপি মুখী অনেকে বলছেন। রাজুর সময় শুরু এখন। দেখুন সুমনদা, আপনার যদি আর্কাইভ থেকে আমি যে বক্তব্যগুলো 3 বছর ধরে রেখে এসেছি যদি দেখান, এই বিষয়টা দেখবেন যে আমি দিনের পর দিন বলে এসেছি যে পিসি আর ভাইপো মিলে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, যে ভ্রষ্টাচারের প্রতিষ্ঠা করেছে, আর এই স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে এবং ভ্রষ্টাচারের বিরুদ্ধে যে সিস্টেম গড়ে উঠেছে, সেই সিস্টেমে তৃণমূলের বহু লোকের দম আটকে তারা পড়ে আছে। আর এই সিস্টেম আর এই ব্যবস্থার বিরুদ্ধে যারা লড়াই করবে তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি, তাদের আমরা এখনও স্বাগত জানাচ্ছি। কথায় আছে না, আপনারা শুনেছেন একটা জনপ্রিয় স্লোগান আছে, আমরাও সেই স্লোগানটা চালু করেছি, দড়ি ধরে মারো টান, মমতা ব্যানার্জির স্বৈরাচারী ব্যবস্থা হবে খান খান। আর এই জড়ি ধরতে যারা আসবেন, এই সিস্টেমের বিরুদ্ধে যারা লড়াই করতে আসবেন, তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। দ্বিতীয় বিষয়, সুমনদা কারা বলছে ঢিল মারলে পাটকেল খেতে হয়, মমতা ব্যানার্জি বোধহয় ভুলে গেছে, আপনারাও ভুলে গেছেন কিনা জানি না।
আজকে কংগ্রেসের 14 জন বিধায়ককে কিভাবে তৃণমূল নিয়ে গেছে আজকে কল্পনা করুন। আজকে পার্লামেন্টে তিনি ইস্তফা দিচ্ছেন, পার্লামেন্ট টু পঞ্চায়েত, আজকে একটার পর একটা তৃণমূলের সদস্যরা সব ইস্তফা দিচ্ছে। কল্পনা করুন পঞ্চায়েতে তৃণমূলের কোথায় লোক ছিল, সব বিরোধী লোকদের নিয়ে তৃণমূলে ভোটে দিয়েছে। আজকে কাউন্সিলর ছিল তৃণমূলের, এমন কর্পোরেশন মিউনিসিপ্যালিটিতে যেখানে বোর্ড হওয়ার কথা নয়, যেখানে তৃণমূলের সদস্য নেই, সেখানে তৃণমূলের মিউনিসিপ্যালিটি হয়ে গেল, দখল করে নিল, ভয় দেখিয়ে টাকার বিনিময়ে। আজকে তৃণমূল কংগ্রেস যে অনৈতিক কাজগুলো করেছিল, আজকে তার দেখুন কি পরিস্থিতি। আজকে মানস ভুঁইয়ার কথা চিন্তা করুন, সিআইডি লাগিয়ে তাকে তৃণমূল কংগ্রেসে আনতে হলো। আজকে একটার পর একটা ঘটনা আছে, কত বলবো, আপনার সময় শেষ হয়ে যাবে। তাই জন্য বারবার বলছি ঢিল মারলে পাটকেল খেতে হয়, আর এটা তো সবে শুরু। বারবার আমরা সবাই বলছি এটা সিনেমা সবে শুরু। রাজু অসংখ্য ধন্যবাদ। আমি শুধু দুটো ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে যে মুর্শিদাবাদে ঠিকই বলেছে রাজু, না একেবারে ভুলিনি, বারবার এবিপি আনন্দতে দেখিয়েছি, এখনও দেখাই। সেটা হচ্ছে রাতারাতি যেখানে পুরো জেলা পরিষদটা কংগ্রেস থেকে তৃণমূল হয়ে গেল, বোর্ড তৃণমূলের হয়ে গেল, যার অ্যাসাইনমেন্ট ছিল তার নাম তো শুভেন্দু অধিকারী। যাই হোক, আমি সেদিকে যাব না। রাজু বলেছে যে বিজেপিতে যারা যাচ্ছেন দম আটকে গিয়ে যাচ্ছেন। আমি একবার দেখাবো দীনেশ ত্রিবেদী কয়েক মাস আগে অবধি তৃণমূলে থাকার সময় বিজেপি সম্পর্কে কি বলেছেন, এবং অবশ্য দম আটকে গিয়ে বলেছেন কিনা বিশ্বাস করুন আমি জানি না। দেখুন, जिसको राजनीति का र क ख नहीं पता है वो हमारे नेता बन जाते हैं। একদিকে তৃণমূলকে নিশানা করলেন, অন্যদিকে মোদী সরকারকে দিলেন দরাজ সার্টিফিকেট। पूरी दुनिया हिंदुस्तान की तरफ देखती है। कोविड का भी जब हुआ, दुनिया देख रही थी कि किस प्रकार हिंदुस्तान आगे निकलेगा। बहुत अच्छी तरह सबने मिलकर, जैसे प्रधानमंत्री ने बताया कि 130 करोड़, मगर नेतृत्व उनका था। রাজ্যসভায় নজিরবিহীনভাবে পদত্যাগ ঘোষণা করতে গিয়ে এমনই ডিগবাজি খেলেন দীনেশ ত্রিবেদী। অনেকে বলছেন এইসব শুনে কে বলবে এই দীনেশ ত্রিবেদী একসময় কিভাবে বিজেপিকে আক্রমণ করতেন। এই যা সরকার আছে সব সময় ধর্মের কথা বলে। সবচেয়ে বড় ধর্মযুদ্ধ কি ছিল? মহাভারত। কৌরবের অনেক বড় সংখ্যা ছিল, কিন্তু পাণ্ডবের সাথে সত্য ছিল। সত্যের জিত সব সময় হয়। সত্য আমাদের সাথে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, সত্যের নিশ্চয় জিত হবে। বিজেপির কথা এবার কেউ শুনছে না, বিজেপির লোকেদারও শুনছে না। রাজনৈতিক হিংসা থেকে দুর্নীতি যে অভিযোগে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সরব হয়, শুক্রবার সেই অভিযোগ তুলেছেন দীনেশ ত্রিবেদীও। সূত্রের খবর, 2019-এর লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হতে চেয়েছিলেন অর্জুন সিংহ, কিন্তু তৃণমূল শীর্ষ নেতৃত্ব সেই দাবি মানতে চায়নি। শেষমেশ লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অর্জুন সিংহ, জানিয়ে তখন অর্জুনকে কটাক্ষ করতেন দীনেশ ত্রিবেদী। এই জায়গাটা যা পরিষ্কার হয়ে গেছে, সাধারণ মানুষ সব বেরিয়ে পড়েছে। একটা ভয়ের বাতাবরণ ছিল, ওই ভয়ের বাতাবরণটা মুক্ত হয়ে গেছে। একটা যদি বাল্ব থাকে আর বাল্ব ভাবে যে আমি রোশনি দিচ্ছি, তাহলে ওইটা ভুল হবে। ওই বাল্ব থেকে যদি ইলেকট্রিসিটি চলে যায়, তাহলে ওই বাল্বটা ফিউজ হয়ে যায়। এই এলাকা হচ্ছে শান্তিপ্রিয় এলাকা। একটা পোর্শন ওখানটা অশান্তি, ওইটা আমার মনে হচ্ছে এবারে মিটে গেছে। লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্রে অর্জুনের কাছে হেরে যান দীনেশ ত্রিবেদী। এখন দীনেশ ত্রিবেদী সাংসদ পদে ইস্তফা দেওয়ায় সেই অর্জুন সিংহই তাকে বিজেপিতে স্বাগত জানিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে ওনাকে স্বাগত জানাচ্ছি। উনি যদি ভারতীয় জনতা পার্টিতে আসেন, ওনার সঙ্গে আমরা কাজ করব। आई फील रिलीव्ड। एक मौका ऐसा आता है कि आप मंथन करते हो। ভোটের মুখে দীনেশ ত্রিবেদীর এই অন্তরাত্মার ডাক নিয়ে কটাক্ষের সুর বামেদের গলায়। এতদিনে অন্তরাত্মা জাগলো, দম বন্ধ অবস্থায় তো গোটা রাজ্য আছে, কিন্তু অন্তরাত্মা গুজরাট থেকে জাগলো না বাংলা থেকে জানলো, সেটা জাগলো সেটা জানতে হবে। খোদ দীনেশও একসময় ভোটের মুখে দলবদলকে সঠিক বিষয় বলে মনে করতেন না। चुनाव के 4 दिन पहले हम ये बात करते तो लोग कह सकते थे कि देखो इसको टिकट नहीं मिलने वाली थी, उसने पार्टी बदली, उसलिए हमने जानबूझ के कुछ नहीं कहा, चुपचाप बैठे। বিধানসভা ভোটের আগে কবে দীনেশ ত্রিবেদী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন, সেটাই এখন বড় প্রশ্ন। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আপনারা দেখলেন যে পাণ্ডব বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, দীনেশ ত্রিবেদী কৌরব বলছিলেন বিজেপিকে। তবে ওটা ছিল ফ্ল্যাশব্যাক। এবার কাট টু 12ই ফেব্রুয়ারি 2021। আজকে এবিপি আনন্দকে দীর্ঘ একান্ত সাক্ষাৎকারে ঠিক কী বলেছেন দীনেশ দা, দেখুন তার একটা অংশ। পলিটিক্সে বস আর সাবঅর্ডিনেটের রিলেশন হতে পারে না। উই অল আর কলিগ, ইটস টিম ওয়ার্ক।
আর এবারে যদি অ্যাডভাইজার যা প্রফেশনাল কোটি কোটি টাকা নিচ্ছে ওই ঠিক করবে কে টিকিট পাবে, এই পার্টি হয় না এমনি, ইম্পসিবল। আপনি কি বিজেপিতে যাচ্ছেন এরকম জল্পনা চলছে, অনেকে বলছেন কি আপনি হয়তো খুব সম্ভবত নেক্সট পার্টি আপনার বিজেপি? দেখো, নরেন্দ্র মোদী, অমিত শাহ আমার অনেক পুরনো বন্ধু ফ্রম 1990। বিজেপির দরজা আমার আজকে না, অনেক দিন থেকে খোলা আছে, অনেক দিন থেকে। কিন্তু যদি আমি আমার নিজে একটা পার্টি তৈরি করেছি, আমার ইমোশন তো আছে। মুকুল ছিল আর আমি ছিলাম, এই দুজন মিলে আমরা খেটে যখন সংঘর্ষ চলছিল, আন্দোলন চলছিল, মুভমেন্ট চলছিল, আমরা ছিলাম, আমরা সব সময় ছিলাম। কিন্তু যখন পাওয়ারে এসে গেছিল আমরা সরে গেলাম। কেন কি কর্পোরেট লোকেরা, কর্পোরেট মানে নট ওই কর্পোরেট, যা কর্পোরেট অ্যাডভাইজার যাকে বলা হয়। বিজনেসম্যান ইজ বিজনেসম্যান, দে আর গুড, উই নিড ইন্ডাস্ট্রি ইন বেঙ্গল, সো ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড, আই এম নট টেলিং অ্যাবাউট দ্যাট। আমি বলছি সবাই জানে কার কথা বলছি। না আমি জানি না, আমি কি বলছি, বিজেপির যদি যাওয়ার হতো তো নাথিং ক্যান স্টপ মি, নাথিং ক্যান স্টপ মি। আজকে এইসব হয়েছে, আমি এইসব অনেক দিন থেকে ভাবছিলাম, হঠাৎ ওই মোমেন্টটা এলো, আমি একটা প্রোৎসাহন পেলাম ফ্রম দ্য সুপিরিয়ার পাওয়ার্স যে এইটা তুমি আজকে করো। সো আই এম বেসিক্যালি এ স্পিরিচুয়াল পারসন। ও স্পিরিট যখন আমাকে বলেছে আই হ্যাভ টু, অ্যান্ড আই ডিড ইট, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি, নো রিগ্রেটস। টিএমসি করেছি, ওইটাও নো রিগ্রেটস। কিন্তু একটা লিমিট পেরিয়ে গেছে, আর ওই পাপের আমি ভাগিদার হতে চাইনি, তাই জন্য আজকে যা করলাম করে দিলাম। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। বিশ্বনাথ, লক্ষ্য করুন যে শুভেন্দু অধিকারী যা বলেছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, সুনীল মণ্ডল দল ছাড়ার কয়েকদিনের মধ্যে যা বলেছেন, আপনি কমন নিয়ে নিতে পারেন। মানে দলটা তুলে দেওয়া হয়েছে কর্পোরেট অ্যাডভাইজার বা কর্পোরেট প্রফেশনালসদের হাতে, এবং এটা যদি এক হয়, 2 নম্বর হচ্ছে দলের নেতা করা হয়েছে এমন একজনকে রাজনীতির অ ক খ জানেন না। অর্থাৎ একেবারে আমি যদি নাম করে বলি, এই সিদ্ধান্তে কেউ আসতে কি পারেন যে ক্ষোভের জায়গা বা আক্রমণের জায়গা 1 অভিষেক বন্দ্যোপাধ্যায়, 2 প্রশান্ত কিশোর? আপনি কি মানবেন? আপনার সময় শুরু এখন। একেবারেই যারা দল ছেড়েছে তাদের আঙুলটাও যেমন প্রশান্ত কিশোর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে, আবার দলের মধ্যে আছেন একেবারে মানে দলের মধ্যে একাত্মভাবেই আছেন, তারাও কিন্তু আলাপচারিতাতে প্রশান্ত কিশোরের উপস্থিতি নিয়ে আপত্তি তুলছেন, কাজকর্ম নিয়ে আপত্তি তুলছেন। তারাও কিন্তু অভিষেকের উত্থান নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন। অনেক বর্ষিয়ান নেতাও কিন্তু একান্ত আলোচনায় তারা বলছেন। তার মানে কোনো একটা জায়গায় তৃণমূল কংগ্রেসকে কিন্তু এই নির্বাচনে জিতুক হারুক যাই হোক না কেন, আয়নায় দাঁড় করানো দরকার। মানে তাদের দাঁড়াতে হবে আয়নায় যে কোথায় গাফিলতিটা আছে। তার মানে বিরোধীরা যেটা বলে যে একটাই পোস্ট আর সব ল্যাম্প পোস্ট, তার মানে একটা ইন্টারনাল ডেমোক্রেসি কিন্তু ইম্পর্টেন্ট। কোথাও একটা তৃণমূল কংগ্রেসকে কিন্তু ভাবতে হবে যে ইন্টারনাল ডেমোক্রেসি বা দলের আভ্যন্তরীণ গণতন্ত্র, সেখানে ভিন্ন সবার মত নিয়ে দলটাকে চালানো, এই প্রশ্নটা কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে। তৃণমূল এই নির্বাচনে জিতুক হারুক তাদেরকে কিন্তু এই প্রশ্নের সম্মুখীন আগামী দিনে হতে হবে, যেমন আজকে হতে হচ্ছে। দেখুন, এতদিন যারা দল বদল করেছে তার মধ্যে দীনেশ বাবুর ব্যাপারটা একটু আলাদা, কারণ উনি স্বচ্ছ ভাবমূর্তির, উনি চুরি চামারি করেছে এই কথা কেউ বলতে পারবে না। নারদা সারদা ইস্যুতে তিনি ইনভলভ তাও নয়, এবং তিনি ইডি বা অন্য কোনো সিবিআই এর দ্বারা প্রভাবিত হয়ে চলে যাচ্ছেন এমন ব্যাপারটা একেবারেই নয়। তার মানে কোনো একটা জায়গাতে স্বচ্ছ ভাবমূর্তি যে মানুষগুলো, রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে দীনেশবাবু, এদের চলে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু এই প্রশ্নটা আসছে যে এদের কেন চলে যেতে হচ্ছে। এতদিন তো আপনারা বলছিলেন, তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা বলছিল যে যারা সিআইডি, ইডি এবং সিবিআই এর দ্বারা তদন্তের সম্মুখীন হতে না পেয়ে চাপে চলে যাচ্ছে, তাহলে এরা কেন চলে যাচ্ছে? বা যারা দলের মধ্যে আছে তারাও তো প্রশ্নটা তুলছে। দেখুন, সামগ্রিকভাবে দীনেশ ত্রিবেদী কিন্তু তেমন সাংগঠনিক মানুষ নন, এটা ঠিক। কিন্তু একই টাইমে দিল্লিতে তৃণমূল কংগ্রেসকে প্রতিনিধিত্ব করার প্রশ্নে, দিল্লিতে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করবার প্রশ্নে তার অবশ্যই একটা অবদান ছিল, এবং তিনি একটা স্বচ্ছ ভাবমূর্তি ছিলেন। স্বচ্ছ ভাবমূর্তির লোকেরা তাহলে কি দলে ব্রাত্য হয়ে পড়ছেন? বিশ্বনাথ চক্রবর্তী প্রশ্ন তুলছে। রাহুল চক্রবর্তীর কাছে যাব। রাহুল, কোনো সংশয় নেই এই কুইজের উত্তর দিতে পারলে কোনো পুরস্কার তোমার জন্য অপেক্ষা করছে না যে দীনেশ ত্রিবেদী কোন দলে যাবেন। কেউ যদি
রাজ্যসভায় দাঁড়িয়ে কোভিড ম্যানেজমেন্টে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন এবং একই সঙ্গে সেই বক্তৃতায় দলের সরকারের কঠোর সমালোচনা করেন, তাহলে খুব অবধারিতভাবে স্পষ্ট হয়ে যায় যে তিনি বিজেপি মুখী। কিন্তু এক্ষেত্রে আমি আবার স্নেহাশিসদাকে যা বলেছিলাম রিপিট করতে চাইব, দীনেশ ত্রিবেদী 2026 অবধি মেয়াদ ছিল সাংসদ হিসেবে, 5 বছর আগে তিনি ছাড়ছেন, একেবারে সরাসরি স্বার্থান্বেষী, এ তো দেখে দেওয়া যাবে না। রাহুলের সময় শুরু এখন। দেখো সুমন, একটা খুব দারুণ তুমি দামি কথা বললে যে প্রত্যেক জায়গায় তুমি বিষ্ণুদাকে প্রশ্ন করলে যে প্রত্যেকটি ব্যাপারে প্রত্যেকের অভিযোগ কিন্তু একটাই, বাকি যারা বিভিন্ন সময় দাঁড়িয়ে এতদিন ধরে মন্ত্রকে থেকে বা বিভিন্ন সময় সাংসদ হয়ে পুরোপুরি ক্ষমতা ভোগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতির কথা বলার পরেও আজকে যারা দল ত্যাগের বা দল ছাড়ার কথা বলছেন, তাদের স্ক্রিপ্টটা তুমি দেখো, প্রত্যেকে একই স্ক্রিপ্টের কথা বলে যাচ্ছেন। কেউ কিন্তু বলছেন না যে আমার মন্ত্রকে দুর্নীতি ছিল, আমি প্রমাণ করার পর অভিযোগ পদত্যাগ করলাম, সেটা বলতে পারছেন না। এদের অভিযোগটা কি ঠিক কি সেটা কিন্তু কেউ জানে না। মমতা বন্দ্যোপাধ্যায় দল ছেড়েছিলেন সোজাসুজি একটি প্রিন্সিপাল নিয়ে, বামপন্থীকে পরাস্ত করতে হবে সেই লক্ষ্যে। আজকে এদের লক্ষ্যটা কিন্তু কেউ জানে না, এটা পুরো অস্পষ্ট। সুতরাং এই যে নিশির ডাকটা ডাকছে, এই নিশির ডাকে কি কোনো স্ক্রিপ্ট লিখে ধরিয়ে দেওয়া হচ্ছে না যে ভাই সবাই একই স্ক্রিপ্ট পড়তে থাকো, একই কথা বলতে থাকো, একই দিকে চলতে থাকো, আর পরিবর্তনের কথা দীনেশ বাবু বলছেন দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে হয় 2009 থেকে 2014, 2014 থেকে 2019 তিনি সংসদ থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল করে, তাহলে হঠাৎ তার এমন কি হলো যেটা দলে বসে মেটানো গেল না, তার পদত্যাগ করতে হলো? কারণ কি? তার নিশ্চয়ই কোনো কারণ আছে। এখানে শঙ্কিত, আতঙ্কিত, দুর্নীতিগ্রস্ত যারা, তারাই কিন্তু সবচেয়ে বেশি ভয় পাচ্ছে। আর যাদের কথা তুমি বলছো তাদের হয়তো ব্যক্তিগত স্বার্থ, তাদের অনেক কিছু ঊর্ধ্বে উঠে গেছে। দল, নীতি বা আদর্শ তার থেকে অনেক বেশি ব্যক্তিগত স্বার্থের কথা তারা ভাবছে। সুতরাং আজকের দিনে যারা যেটা করছে, এটা কিন্তু সময় বলবে সুমন তারা ঠিক কি তারা বেঠিক। কিন্তু মানুষ তো প্রশ্ন করবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বুকে করে এতদিনে তারা দাপিয়ে বেরিয়েছে, ক্ষমতা ভোগ করেছে, সমস্ত রকম সুযোগ সুবিধা নিয়েছে, মানুষকে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বিষোদ্গার করেছে, সেইখানে দাঁড়িয়ে আজকে তারা কোন মুখে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ, কোন ভাবে বলছে তৃণমূল কংগ্রেস খারাপ? মানুষ তো জানতে চাইবে। এরা রাতারাতি 90 ডিগ্রি ঘুরে গেলে এত সরলীকরণ করলে কিন্তু একটা সরলীকরণ হবে না। এর উত্তর মানুষ জানতে যাবে, জনতা জনার্দন মানুষই জবাব দেবে। আমি আশা করব আগামী দিনে দাঁড়িয়ে এরা যেটা সবচেয়ে বেশি কঠিন সত্য ফেস করবে সেটা মানুষের কাছে জবাব দিই। ধন্যবাদ রাহুল। রাহুল বলছে যে সময় বলবে, নিঃসন্দেহে সময় বলবে, কিন্তু সময় বড় বিচিত্র জিনিস। আমার মনে পড়ে যাচ্ছে অম্বিকেশ মহাপাত্র। আমি দর্শকদের বলবো যে একটু ফ্ল্যাশব্যাকের কথা চিন্তা করুন। যে কার্টুনটা ফরওয়ার্ড করার জন্য অম্বিকেশ বাবুকে হাজতবাস করতে হয়েছিল, তাতে ছিল, সেটা হচ্ছে সময়টা লক্ষ্য করুন যে দীনেশ ত্রিবেদী পদত্যাগের পর রেলমন্ত্রী হিসেবে, তারপর মুকুল রায় যখন নতুন রেলমন্ত্রী, তখন মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন দীনেশ ত্রিবেদী ভ্যানিশ হয়ে যাচ্ছেন, এবং মুকুল রায় বলছেন যে দুষ্টু লোকটা ভ্যানিশ। আজকে দীনেশ ত্রিবেদী তৃণমূল থেকে সত্যি সত্যি ভ্যানিশ হলেন। আমি বলছিলাম না সময় বড় বিচিত্র। আমি জয়প্রকাশ মজুমদারের কাছে আসবো। আমাদের বহরমপুর স্টুডিও থেকে সরাসরি এই অনুষ্ঠানে জয়প্রকাশ দা যোগ দিয়েছেন। জয়প্রকাশ দা, আমি তৃণমূলের কাছে এই প্রশ্ন নিয়ে শুরু করেছিলাম যে বিনা মেঘে বজ্রপাত, আপনার কাছে তো আরেকটা প্রবাদ নিয়ে যেতে হবে, এটা কি মেঘ না চাইতেই জল? জয়প্রকাশ দার সময় শুরু এখন। সুমন, আমার গলার অবস্থা খুব খারাপ, আমি জানি না এটা শুনতে পাবে কিনা। হ্যাঁ, শুনতে পাচ্ছি জয়প্রকাশ দা, আপনি আস্তে আস্তে বলুন, কোনো অসুবিধা নেই, একটু সহযোগিতা করবে। নিশ্চয়ই। আমি শুনছিলাম যে সবাই বলছে ক্ষমতা ভোগ করার পরে কেন ছাড়ছে। কেউ বলছে না তৃণমূলের যে মানুষের জন্য কাজ করার পরে। এদের মধ্যে হচ্ছে ক্ষমতা ভোগ করলে মানে ভোগই এদের সব। মানে ওই যে অভিষেক বাবু বলেছেন না, এতদিন মধু খেলি আর তারপরে চলে গেলি, মানে তৃণমূল কংগ্রেসটা হচ্ছে মধু খাওয়ার জায়গা, আর সেটা ছেড়ে চলে গেলে তখন বলছে কেন চলে গেলি। আজকে মনে রাখা দরকার যে দীনেশ ত্রিবেদী সম্বন্ধে একটা কথা ওরা বলতে পারবে না যে তার বিরুদ্ধে এটা বিশ্বাসঘাতক ইত্যাদি। দ্বিতীয়, দীনেশ বাবুর সম্পর্কে এদের সম্বন্ধ হচ্ছে অম্ল মধু। দীনেশ বাবুকে অপমান করেছিল। আমার সঙ্গে দীনেশ ত্রিবেদীর 35 বছরের বন্ধুত্ব। দীনেশ মাঝখানে যে ডিপ্রেশনে চলে গিয়েছিল, তখন সে ভেবেছিল বিজেপিতে আসবে, কিন্তু পরে ভেবেছিল আর একটা সুযোগ দেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলকে। কিন্তু
তার পরবর্তী ক্ষেত্রে কিছুদিন আগে পর্যন্ত নিজেদের মধ্যে দীনেশ বারবার বলেছে যে ভাইপো অভিষেক ব্যানার্জি পুরো পার্টিটাকে হাইজ্যাক করে নিয়েছে, পুরনো নেতাদের কোনো দাম নেই, তাদের সঙ্গে কোনো কথা বলা হয় না। কিছুদিন আগে মানস ভূঁইয়াকে যেভাবে নিয়েছিলেন, আর আজকে মানস ভূঁইয়াও বলেছেন যে সিনিয়র নেতাদের কোনো দাম নেই। তো একটা পলিটিক্যাল পার্টিতে এটা কিভাবে চলবে? আর একটা কথা বলবো, শুধু বলা ভালো নেই, তৃণমূল বলছে যে খেলা হবে। আরে খেলা হতে গেলে একটা টিম দরকার, আপনার টিমই তো নেই, টিমে প্লেয়ার নেই। প্রত্যেক দিন টিম ছেড়ে সব প্লেয়ার, ভালো প্লেয়ার যারা ভালো প্লেয়ার তারা চলে যাচ্ছে, পড়ে থাকছে চোর, গুন্ডা আর বদমাইশরা। ধন্যবাদ জয়প্রকাশ দা, আপনি বিশ্বাস করুন আপনার কণ্ঠস্বরে সমস্যা আছে আপনি বললেন, কিন্তু স্পষ্ট শোনা গেল এবং যা বলতে চাইলেন লাউড অ্যান্ড ক্লিয়ার, প্রত্যেকে বুঝতে পারলেন। রাহুল তো রিয়াকশনও দিতে চাইছে। হ্যাঁ রাহুল, দ্রুত। না বলছে খেলা, যদি খেলা হয় খেলা তো হবেই, এবং যে সমস্যা হচ্ছে যারা খেলতে পারে না বা যারা চোর গুন্ডার কথা বলছেন তারা তো আপনাদের দলে, যাদের দিয়ে এতদিন ধরে আপনারা চিৎকার করেছেন যে এদের দিয়ে খেলা যাবে না, এদের নিয়ে খেলবো না, তাদের তো ক্যাপ্টেন করে তাদের বাবা পড়িয়ে টিমে নিয়েছেন, তো তারা এখন খেলুক আপনাদের দলে। কেমন খেলা খেলে দেখুন না, মানুষ তো সিগন্যাল দেবে, মানুষই বলবে কে জিতবে। একদম, আমি আবার তন্ময় ভট্টাচার্য তার কাছেও আসবো, কিন্তু রেফারি হিসেবে এই মুহূর্তে আমার দায়িত্ব। জয়প্রকাশ দা ফ্ল্যাশব্যাকের কথা বলছিলেন, আমি আরেকবার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাব। 2012 সালে প্রথমবার রেল বাজেট পেশ করলেন, রেলের ভাড়া বাড়ানোর প্রস্তাব দিলেন এবং বললেন রেল আইসিইউতে চলে গেছে। ইতিহাস বলছে যে দীনেশ ত্রিবেদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের দীর্ঘ যোগাযোগ, সাফল্যের চূড়ায় উঠেছেন, আবার তাকে সরিয়েও দেওয়া হয়েছে, কখনো আবার ফিরে এসেছেন দীনেশ ত্রিবেদী। দেখুন। और आई एम ग्रेटफुल टू माय पार्टी दैट दे हैव सेट मी हियर, मगर मुझे अब थोड़ी घुटन महसूस होती है। এত ঘন ঘন যদি একটা মানুষের দম বন্ধ হয় তো মুশকিল, কারণ এরপর তো আরো কিছু বড় কিছু ঘটে যেতে পারে। ভোটের মুখে দম বন্ধ হয়ে যাচ্ছে বলে নাটকীয় ভঙ্গিতে রাজ্যসভায় দাঁড়িয়ে নেতাজি বিবেকানন্দ রবীন্দ্রনাথের প্রসঙ্গ টেনে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন দীনেশ ত্রিবেদী। সেই সঙ্গে তুললেন রেলমন্ত্রী থাকার সময়কার প্রসঙ্গ। हर मनुष्य के जीवन में एक घड़ी आती है जब उसे अपनी अंतरात्मा की आवाज सुनाई देती है। सर, आज मेरे जीवन में भी ऐसी घड़ी आई है। वो जब रेल मंत्री थे सर, उस दिन भी मेरे जीवन में ऐसी ही घड़ी आई थी। 2009 থেকে মনমোহন সিংহের মন্ত্রিসভায় রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালে তিনি বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর রেলমন্ত্রী হন দীনেশ ত্রিবেদী। 2012 সালে প্রথমবার রেল বাজেট পেশ করতে গিয়ে রেলের ভাড়া বাড়ানোর প্রস্তাব দেন দীনেশ ত্রিবেদী। সেই সঙ্গে সবাইকে চমকে দিয়ে দাবি করেন রেল আইসিইউতে চলে গেছে। Perhaps my railway officers may not like it, but the fact is, as I see, the railway was getting into ICU. তার আগে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রক চালাতেন, তাই স্বাভাবিকভাবেই তখন প্রশ্ন ওঠে, তাহলে কি রেলের বেহাল দশার জন্য তৃণমূল নেত্রীকে দায়ী করলেন দীনেশ ত্রিবেদী? এরপরই দীনেশ ত্রিবেদীকে সরিয়ে মুকুল রায়কে রেলমন্ত্রী করার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষমেশ চাপের মুখে দীনেশ ত্রিবেদী রেলমন্ত্রী পদে ইস্তফা দেন। মুকুল রায় রেলমন্ত্রী হয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো বর্ধিত রেল ভাড়া প্রত্যাহার করে নেন। সেই মুকুল রায়ও এখন বিজেপিতে, আর দীনেশ ত্রিবেদীর বিজেপিতে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহল। একটা সময় তো মমতাদি সারাদিন কেটে যেত প্রায় এই দীনেশদা আর মুকুলদার টানা পড়েন সামলাতে। দীনেশদা মুকুলদাকে সহ্য করতে পারতো না, মুকুলদা দীনেশদাকে। তো আজকে দীনেশদা দমবন্ধ লাগছে, বিজেপির মাথার উপর তো সহসভাপতি মুকুল রায় বসে, তখন আপনার দমবন্ধ লাগবে না? তাৎপর্যপূর্ণ বিষয় হলো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তৈরি করার পর তার দলের তরফে প্রথম রাজ্যসভার সাংসদ করেছিলেন দীনেশ ত্রিবেদীকেই। খুব দুর্ভাগ্যজনক, কারণ মমতা ব্যানার্জি ও হেরে যাবার পরেও ওকে এমপি করেই রেখেছিলেন। তবে আমার নিঃসন্দেহ মনে করি যে এইভাবে যাওয়াটা গণতান্ত্রিক রুচির সাথে মানায় না। দীনেশ ত্রিবেদীর জন্ম গুজরাতি পরিবারে। জনতা দলের তরফে গুজরাট থেকে রাজ্যসভার সাংসদও ছিলেন তিনি। সেই তিনি এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়ার পর কটাক্ষের সুর শাসকের গলায়। নিঃসন্দেহে কোনো বড় কিছু সেট হয়ে গেছে। ওপরে গুজু ভাইরা রয়েছে, তো গুজু ভাই, সে গুজু ভাই কোনো কথাবার্তা হয়েছে।
তাই জন্য পিছন থেকে দলকে ছুরি মারছে এইভাবে। দীনেশ ত্রিবেদী আমাদের দলে থাকলেও প্লাস নয় আর গেলেও মাইনাস নয়। রাজীব গান্ধীর সঙ্গে পরিচয়ের সুবাদে 1980 সালে কংগ্রেসে যোগ দেন দীনেশ ত্রিবেদী। 1990 সালে চলে যান রাজীবের রাজনৈতিক শত্রু বিশ্বনাথ প্রতাপ সিংহের দিকে। 1998 সালে তৃণমূল তৈরি হওয়ার পর তাতে যোগ দেন দীনেশ। এবার বিজেপিতে কবে যাচ্ছেন তিনি, এটাই এখন রাজনৈতিক মহলে বড় প্রশ্ন। दिनेश त्रिवेदी जैसा लीडर बैसाखी पे चलते, पहले उनका बैसाखी थे टीएमसी, अभी वो बैसाखी बनाएगा बीजेपी को। उनका जमीनी स्तर पर कुछ नहीं है। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, দীনেশ ত্রিবেদীর কোনোদিনই কোনো রাজনৈতিক ভিত্তি ছিল না, তাই তার ইস্তফায় তৃণমূলের কোনো ক্ষতি হবে না। যদিও অপর অংশের বক্তব্য, ভোটের মুখে নাটকীয়ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গীর এভাবে তৃণমূল ছাড়াটাই তাদের অস্বস্তি বাড়ানোর পক্ষে যথেষ্ট। বিজেন্দ্র সিংহ, প্রকাশ সিনহা ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজনীতি সত্যি সম্ভাবনার শিল্প। আমি তন্ময় ভট্টাচার্যের কাছে যাব। তন্ময়দা, অনেকে এখনও কটাক্ষ করে বলেন যে ভাবা যায় সিপিএম এবং কংগ্রেস একসঙ্গে ভোটে লড়ছে, এ তো কয়েক দশক আগে ভাবাই যেত না। আমি বলছি যে এটা আপনি পাল্টা কাউকে বলতে পারেন যে এটা ভাবা যায়, যে ব্যক্তি দল থেকে আমি ব্যক্তি সম্পর্কে আসছি, যে দীনেশ ত্রিবেদী এবং মুকুল রায় এক দলে পাশাপাশি কাজ করছেন, অথবা দীনেশ ত্রিবেদী এবং অর্জুন সিং যাদের সংঘাত প্রায় প্রতিদিন শিরোনামে আসতো। তন্ময় ভট্টাচার্য, আপনার সময় শুরু এখন। সুমন, আজকে হাগ ডে। তৃণমূলের দীনেশ ত্রিবেদী বিজেপিকে আলিঙ্গন করলেন। আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ ঠিক এই কথাটাই আমরা বামপন্থীরা বলে আসছি বহুদিন ধরে, যে দুটো ফুল আলাদা কিন্তু দুটো মুখ এক। মজা হচ্ছেই যে একটু আগে তুমি দেখালে মাননীয় মন্ত্রী তাপস রায় বললেন যে সবাই জানেন ও একজন মধ্যস্বত্বভোগী। সবাই জানেন পাস্ট টেন্স, তার মানে মমতা ব্যানার্জিও জানতেন ও একজন মধ্যস্বত্বভোগী। তারপরে দুবার এমপি করলেন, রেলমন্ত্রী করলেন, রাজ্যসভার এমপি করলেন, এমপিতে হেরে যাওয়ার পরে এটা জেনেও যে উনি একজন মধ্যস্বত্বভোগী। কাকলি ঘোষ দস্তিদারের একটা স্টেটমেন্ট তুমি দেখিয়েছো, তৃণমূলের এমপি, দেনা পাওনা ওখানে বেশি পাবে, দেনা পাওনা পাবে না, ওখানে বেশি পাবে, তার মানে এখানে কম পেতেন। কাকলি ঘোষ দস্তিদারও মেনে নিলেন যে এখানেও কিছু পেতেন। সুভাষ ভৌমিক যখন কোচিং করাতেন, সুমন তোমার মনে আছে, তখন সুভাষ ভৌমিককে মুখোমুখি সাংবাদিকরা হলে সুভাষ ভৌমিক বলতেন যে আমি সবসময় ইস্তফাপত্র পকেটে নিয়ে ঘুরি। গোটা তৃণমূল দলটার দিকে এখন তাকালে মনে হয়, এই যে সুব্রতদা একটু আগে বললেন না, খুব দুর্ভাগ্যজনক, আমার নিজের ধারণা সুব্রতদার পকেটেও একটা ইস্তফাপত্র আছে, এবং বাকি গোটা তৃণমূল দলটায় বিশ্বাস করা খুব কঠিন যে কার পকেটে আসলে ইস্তফাপত্র নেই। এই সমস্ত তৃণমূল দলটা ইস্তফাপত্র পকেটে নিয়ে ঘুরছে বিজেপিতে ঢুকে যাওয়ার জন্য, কারণ তৃণমূল বুঝতে পারছে যে তৃণমূলের মূলটা চলে গেছে, তৃণটা খালি আছে। আর যতক্ষণ পর্যন্ত তৃণ মানে ঘাসটা থাকবে, ততক্ষণ পর্যন্ত গরু সে ঘাসটা খেতে আসবে। সেই জন্যই আমাদের বামপন্থীরা এই দায়িত্ব নিয়েছি যে ওই ঘাসটাকে কাটতে হবে, ওই ঘাসটাকে হাতে কাস্তে ধরে কাটতে হবে। তাই হাত আর কাস্তে মিলছে, এবং হাতে কাস্তে ধরে ঘাসটাকে কাটলে পরে গরুর আশাটাও বন্ধ হবে। ধন্যবাদ তন্ময়। আমি প্রতিক্রিয়ার জন্য শ্রেয়াশিসদার কাছে যাব। আমি শুধু বলবো যে শব্দ ব্রহ্ম, সুখেন্দু শেখর রায় তিনি বলছিলেন যে বিজেপির খারাপ সময় হলে তাহলে কি সবার আগে দেখবেন দীনেশ ত্রিবেদী বিজেপি ছেড়ে দেবেন, তার মানে কি মেনে নেবো যে এখন তৃণমূলের খারাপ সময়? আমি জানি না, শব্দ ব্রহ্ম। আমি শ্রেয়াশিসদার কাছে আসবো। শ্রেয়াশিসদা, যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে, যদি মধ্যস্বত্বভোগী হন তাহলে লোকসভায় হেরে গেলেন, এমপি তো করলেনই, লোকসভায় হেরে যাওয়ার পর রাজ্যসভায় পাঠালেন, দেশের রেলমন্ত্রী করলেন, মধ্যস্বত্বভোগীকে? শ্রেয়াশিসদা, এখন ব্যাপারটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসে আমরা বেশ কয়েক বছর ধরে যে ব্যক্তিগুলোর মধ্যে কিছুটা মতবিরোধ ছিল, যেগুলো নিয়ে দলকে অনেক সময় আমাদের অস্বস্তি লেগেছে সাধারণ কর্মী হিসেবে, যেমন অর্জুন সিং ভার্সেস দীনেশ ত্রিবেদী, কখনো মুকুল রায় ভার্সেস শুভেন্দু অধিকারী, কখনো মুকুল রায়ের সাথে অর্জুন সিংহ, সব গিয়ে জুড়েছে এখন বিজেপিতে। তো গেছে, ভালো হয়েছে, আমাদের তৃণমূল কংগ্রেসটা অনেকটা পরিষ্কার হচ্ছে এবং অনেকটা বলিষ্ঠ হচ্ছে এতে। তো
ঘটনাটা হচ্ছে যে আমাদের দলের প্রায় 200-র উপরে এমএলএ রয়েছে, 1000-এর উপরে কাউন্সিলর রয়েছে, 2,500-3,000 পঞ্চায়েতের প্রধান রয়েছে, সারা রাজ্য জুড়ে 78,000 বুথের বলিষ্ঠ সংগঠন রয়েছে। এরকম নেতারা যদি চলেও যায় তৃণমূল কংগ্রেসের কিচ্ছু হবে না, কোনো কিছু যায় আসবে না বলছেন স্নেহাশিস চক্রবর্তী। জয়প্রকাশ মজুমদার বহরমপুর থেকে। না, একটা কথা সুমন, যে ব্যারাকপুরের লোকসভা নির্বাচনে সেই বিখ্যাত বক্তৃতা অভিষেক ব্যানার্জির, যে দীনেশ ত্রিবেদী 1 লাখ ভোটে না জিতলে আমি রাজনীতি ছেড়ে দেব, তিনি রাজনীতি ছাড়েননি। দীনেশ ত্রিবেদী আজকে তৃণমূল ছেড়ে দিয়েছেন। এইটা অভিষেক বাবুর জন্যে একটু মনে রাখা দরকার। আর একটা লাইন বলবো, আগে তোমাদের চ্যানেলে বলেছিলাম যে তৃণমূলে চলছে এখন লোভ, ভোগ এবং ক্ষোভ। এরা শুধু লোভ আর ভোগ নিয়ে কথা বলছে, কিন্তু কেন দলের মধ্যে ক্ষোভ সেটা তারা চিন্তাও করছে না, সেই নিয়ে কথাও বলছে না। আর সবাই বলছে গ্যাকে, তার মানেই নোংরা জল। দলে থাকলে পরিষ্কার ছিল, আর বাইরে গেলেই নাকি তারা নোংরা জল। আচ্ছা জয়প্রকাশ দা, আমাকে ছোট্ট প্রশ্নের উত্তর দিন দয়া করে। না না, আপনি খুব ভালো কথা বলছেন জয়প্রকাশ দা। আপনাদের পার্টি অফিসে বড় বড় এত বড় স্ক্রিন লাগিয়ে যখন আপনারা দুর্নীতির ছবি দেখাতেন, তো তাদের হঠাৎ গলায় মালা পরিয়ে নিয়ে এখন তাদের শোধ বলছেন কিভাবে? আপনারাই তো প্রচার করতেন, তার দায়িত্ব তো আপনারা নিয়েছিলেন, দায়বদ্ধতা আপনারা নিয়েছিলেন। আপনারা প্রচার করতেন, আপনারা গঙ্গা জল, বাকি সবাই পাক। তো সে পাক তুলে তুলে নিয়ে এসে গঙ্গা জল ঢোকাচ্ছেন কেন? যদি তথাকথিত গঙ্গা জল আপনাদের পার্টি, উত্তর নেই আপনাদের কাছে, তো বলবেন কি মানুষকে? বলবো তার কারণ সব মানুষের অধিকার আছে সঠিক পথটা নেওয়ার। সব দস্যু রত্নাকরের সুযোগ আছে বাল্মীকি হওয়ার। ওখানে থাকলে দস্যু রত্নাকর, তৃণমূল থাকলে তাহলে কংগ্রেসের লোক যখন তৃণমূলে আসছিল তখন তার অধিকার ছিল না বাল্মীকি হওয়ার। কংগ্রেসের লোক যখন উন্নয়নের ক্ষেত্রে, উন্নয়নের পরিসরে তৃণমূল কংগ্রেস আসছিল তখন তো খুব বলে চালিয়ে বলছিলেন জানেন সঙ্গে সুমন @IamSumonte। দ্রুত এই নিয়ে কয়েকটা মন্তব্য নিয়ে নেব। অসংখ্য মন্তব্য আসছে #সঙ্গে সুমনকে। প্রতীক মণ্ডল তিনি লিখছেন, দলত্যাগী প্রায় সবাই বলছেন কাজ করার সুযোগ নেই, সম্মান নেই। সবাই কি মিথ্যে বলছেন নাকি সত্যি সমস্যা রয়েছে দলের মধ্যে? স্পন্দন গায়েন বলছেন ভোটের আগেই ওনার অন্তরাত্মা জেগে উঠল। সাবির আহমেদ বলছেন ভোটের আগেই ঘোড়া কেনা বেচা শুরু হয়েছে, তাহলে ভোটের পর কি হবে? আশিস গুহ বলছেন এত লোক ছেড়ে যাচ্ছে কেন? তৃণমূলের একটু খতিয়ে দেখা উচিত। অরুণাভ সেন লিখছেন তৃণমূলকে মানুষ ভোট দেয় মমতাকে দেখে, দীনেশ ত্রিবেদী দল ছাড়লেও বিধানসভায় প্রভাব পড়বে না। নিশানাথ ভট্টাচার্য লিখছেন রাজ্যসভার মতো মঞ্চে দাঁড়িয়েও ইস্তফা ঘোষণা এবং পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে মন্তব্য তৃণমূলের কাছে অস্বস্তিকর। পীযূষ কান্তি পাল লিখছেন কর্পোরেট যদি দল চালাতো তাহলে দীনেশ বাবু টিকিটই পেতেন না। ওই যে বললাম, একদিকে যেমন দীনেশ ত্রিবেদীকে নিয়ে তৃণমূলের অশান্তি, তেমন বিজেপির অস্বস্তি বাড়ালেন সদ্য যে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস। কেন এই কথা বলছি দেখুন। গতকাল দেখলাম সাংসদ শান্তনু ঠাকুরকে, মতুয়াদের নিয়ে তিনি একটা নোংরা রাজনীতি করছেন, তাদেরকে এইভাবে রাজনীতির শিকার হতে হবে। ভোটের মুখে নাটকীয় এবং নজিরবিহীনভাবে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করলেন দীনেশ ত্রিবেদী। ফের বড়সড় অস্বস্তির মুখে পড়ল তৃণমূল। আর এরই মধ্যে এবার বিজেপির অস্বস্তি বাড়িয়ে বেসুরো গাইতে শুরু করলেন লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেওয়া বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস। সেই সঙ্গে তার তৃণমূলে প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে জল্পনা আরও জোরালো হলো। সরাসরি বনগাঁর বিজেপি সাংসদ তথা মতুয়া ঠাকুরের সদস্য শান্তনু ঠাকুরের বিরুদ্ধে আক্রমণ শানালেন বনগাঁ উত্তরের বিধায়ক। ছোটবেলা থেকেই ঠাকুর বাড়ি যাই, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে আমরা অত্যন্ত সম্মানের চোখে দেখি, কিন্তু এই প্রজন্মের ওই বাড়ির লোকজনকে দেখছি যে মতুয়া সম্প্রদায়ের মানুষকে নিয়ে তার স্বার্থ চরিতার্থ করবার জন্য তাদেরকে কাজে লাগানো হচ্ছে। এর বিরুদ্ধেই আমার ক্ষোভ, তাদেরকে এইভাবে রাজনীতির শিকার হতে হচ্ছে। তৃণমূলের মদতেই কি হঠাৎই আক্রমণাত্মক হয়ে উঠলেন বিজেপিতে যোগ দেওয়া বনগাঁ উত্তরের বিধায়ক? পাল্টা প্রশ্ন তুলেছেন শান্তনু ঠাকুর।
ওনাকে প্রভোগ করা হচ্ছে, আর কেউ বা কারা প্রভোগ করছে আমার বিরুদ্ধে এটা করার জন্য, সেটা আগে উনি ক্লিয়ার করুক কারা করছেন এটা। কোন দল করে থাকতে পারে আমি সেটা বলতে পারছি না, তো কারা ওনাকে প্রভোগ করছে, কি করছে সেটা আমার জানা। তাহলে কি সরাসরি তৃণমূলের দিকে অভিযোগ আনছেন যে তৃণমূল? দেখুন, এটা না হলে উনি আমাকে বলবেন কেন? সোমবার হঠাৎই বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে যান তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংহ ও বিশ্বজিৎ দাস। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন বিশ্বজিৎ। বৃহস্পতিবার ঠাকুরনগরে গিয়ে সভা করেন অমিত শাহ। আমন্ত্রিতের তালিকায় নাম না থাকায় তাকে সভামঞ্চে উঠতে বাধা দেন নিরাপত্তারক্ষীরা। শেষ অবধি শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপে মঞ্চে ওঠার সুযোগ পান বনগাঁ উত্তরের বিধায়ক। এরপর শুক্রবারই বিজেপি সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। সিএ ইস্যুতেও কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকেই সমর্থন করেন বনগাঁ উত্তরের বিধায়ক। কালকে আমায় কিছু মতুয়া সম্প্রদায়ের বিশিষ্ট মানুষজন আমায় বলেছিলেন যে আমরা তো নাগরিক, তাহলে আমাদের ভোটেই তো আপনারা বিধায়ক হয়েছেন, সাংসদ হয়েছেন, তাহলে আমরা কি অবৈধ, আপনারাও কি অবৈধ? এই প্রশ্নের উত্তরটা আমার জানা নেই, ওকে বলতে হবে। এরকমভাবে পার্টিকে যেভাবে ও ব্ল্যাকমেল করছে, অন্যায়, স্বৈরাচারী, দুর্নীতির বিরুদ্ধে আমার চিরদিন প্রতিবাদ ছিল। আমি তো এখনও বলিনি কোথাও যাচ্ছি, বললাম আমি আগামীতে আমার ভবিষ্যৎ আপনাদেরকে জানাবো। বিশ্বজিৎ বাবু কাকে বলতে চাইছেন, কাকে ব্ল্যাকমেল করতে চাইছেন, এটা তো পরিষ্কার হচ্ছে। আমার বক্তব্য কি সর্বশেষ কথা, নাকি মাননীয় গৃহমন্ত্রীজি সর্বশেষ কথা? তাহলে এই প্রসঙ্গের পিছনে একটা ইঙ্গিত থেকে যায় যে অ্যাকচুয়ালি তো আমার মনে হয় জায়গাটা অন্য জায়গায় পৌঁছচ্ছে। আমি ব্ল্যাকমেল করছি নাকি অন্য কেউ ব্ল্যাকমেল করছে, ঠিক কি না? বিশ্বজিৎ বাবুর কথা বলছি যে উনি এই কথা তো আমাকে নয়, মাননীয় গৃহমন্ত্রীকে উনি ইনসাল্ট করে বলছেন, কারণ গৃহমন্ত্রীজি তো এসে এখানে অ্যাড্রেস করবেন, আমার অ্যাড্রেস করাটা তো বড় কথা নয়। বিজেপিতে যাওয়া তৃণমূল বিধায়ক বেসুরো হতেই দু দলের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়ে গেছে। ঘনিষ্ঠতা বাড়ছে কিনা আমি জানি না, তবে এই বেসুরো সবাই আরম্ভ করবে, বেসুরো আরম্ভ হবে। অনেকে ভাবছিল না, অনেক ভাবনা চিন্তা করছিলেন, অনেকে ভাবছিলেন এবার বেসুরো শুরু হবে। কোনো এমএলএই যারা আমাদের তৃণমূল কংগ্রেস থেকে গেছে, আজও এমএলএ তারা কেউ খুব ভালো জায়গায় নেই। বিশ্বজিৎ দা জয়েন করেছিল 2019 সালে, তো সেখানে দলে আছে এবং দলে থাকবে। দল বদলের বাজারে কি উলটপুরাণ দেখা যাবে? এখন এটাই লাখ টাকার প্রশ্ন। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আমি রাজু বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। রাজু, দীনেশ ত্রিবেদী তো এত বছর পর বেসুরো হলেন এবং একেবারে বিনা ছুঁড়ে ফেলে দিলেন, সুর কেটে ফেললেন তৃণমূলের সঙ্গে, কিন্তু বনগাঁ উত্তরের বিধায়ক তো এই সেদিন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন। আজকে সিএ ইস্যুতে অমিত শাহ, স্বয়ং অমিত শাহ সভা করে যাওয়া 24 ঘন্টার মধ্যে বলছেন যে বিজেপির সাংসদ বিজেপিকে ব্ল্যাকমেল করছে। আমি বলছি এটা তো ব্যক্তি মানুষকে আক্রমণ নয়। শান্তনুবাবু ঠিকই বলেছেন, এটা তো দলের সমালোচনা, মানবে? দেখুন, প্রথমেই সুমনদা একটা কথা আমাকে বলতে হবে যে আপনারা আমায় বলুন যে সিএ নিয়ে এত আলোচনা হচ্ছে, আর এই সিএ নিয়ে বিজেপি ছাড়া পশ্চিমবঙ্গে কোন দল আর সিএকে সমর্থন করেছে? সকলে জানে যে সিএকে কার্যকর করতে গেলে আর কার্যকর করতে পারে সেটা হচ্ছে একমাত্র ভারতীয় জনতা পার্টি, আর তাই সকলকে এটা বুঝতে হবে। আপনারা না রাজু, একটা কথা বলতে হবে, সেটা না এক সেকেন্ড রাজু, সেটা হচ্ছে 1 বছরের ওপর আইন পাশ হয়ে বসে আছে, রুলস তৈরি হয়নি, লাগু করা যাচ্ছে না। আমি বলছি যে সিএ তো বিজেপির এজেন্ডা, কিন্তু এটা করা গেল না কেন? আপনি করোনার জন্য যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য তো আপনাকে ভাবতে হবে, বহু কিছু পিছিয়ে যাচ্ছে, স্থগিত থাকছে, অনেক কিছু হচ্ছে, আর সেখানে অমিত শাহজি এসে স্পষ্ট বলে দিয়ে চলে গেছে যে সিএ লাগু হবে। আর তারপরে দেখুন, যারা আজকে মমতা ব্যানার্জি সিএ নিয়ে কথা বলছে, যিনি ক্যাকা ছিচি করে রাস্তায় ঘুরে বেরিয়েছেন, আজকে যিনি রোহিঙ্গাদের উস্কে দিয়ে সরকারি সম্পত্তি নষ্ট করেছেন, ট্রেন লাইন উড়িয়ে দিয়েছেন, স্টেশন জ্বালিয়ে দিয়েছেন, আজকে মমতা ব্যানার্জি বলতে পারতেন না যে এখানে এই যে সিএ লাগু হয়েছে, আমি বিজেপির আগে চাই যে তাই আরো আগে কি দরকার ছিল? প্রশ্ন আছে, সেটা হচ্ছে এইবার কি আপনারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যে একেবারে অমিত শাহ স্পষ্ট করে বলে গেছেন যে নির্বাচনের
নির্বাচনের আগে অন্তত তার টাইম লাইন থেকে স্পষ্ট যে সিএ লাগু করার কোনো সম্ভাবনা নেই, এই জন্য যে উনি বলেছেন টিকাকরণের কাজ যখন শেষ হবে। অবভিয়াসলি নির্বাচন আর 2 মাস বাকি আছে, কি করে শেষ হবে? তো আপনারা কি স্বস্তি পেলেন? সুমন বাবু, আমি একটা কথা বলি, এটা আইনের প্রশ্ন। সিএ মতুয়াদের জন্য তৈরি হয়নি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। এসে প্রতারিত করছেন, মতুয়াদের নিয়ে রাজনীতি করছেন, দিতেই পারবেন না, কোনো লজিক নেই। সিএ দিয়ে মতুয়াদের নিয়ে রাজনীতি করছেন, আপনি মতুয়াদের সিএ দিয়ে দিতে গেলে ওখানে 19 লক্ষ অসমের নাগরিকত্ব দিয়ে দিতে হবে। বেশ, আমি দ্রুত বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাবো। বিশ্বনাথ, বিশ্লেষক হিসেবে মতুয়াদের ভোট এই ঘোষণার পর কি ইনট্যাক্ট থাকবে, অটুট থাকবে? 2019 সালে যে মতুয়াদের সমর্থন বিজেপির দিকে এসেছিল সেটা অটুট থাকবে বলে মনে হয়, নাকি চিড় ধরবে? প্রথমত আমি বলবো, মতুয়াদের নিয়ে স্টুডিও থেকে শুরু করে খবরের কাগজে যেগুলো আলোচনা হয় ওভার এস্টিমেট, মানে যতটুকু মতুয়াদের প্রেজেন্স আছে তার থেকে অনেক বেশি ওভার এস্টিমেট আমরা করে থাকি পলিটিক্যালি অবশ্যই। এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জবের থেকে উত্থান তবে থেকে শুরু হয়েছে। বিজেপি প্রায় একই পদাঙ্ক অনুসরণ করছে, ওভার এস্টিমেট করে কিন্তু তারা ধরে নিচ্ছে যে একটা কমিউনিটি বিহেভিয়ার হিসাবে ভোট দিচ্ছে। বাস্তবে পুরোটা এক নয়। আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে 50 লক্ষ নমশূদ্র জাতি আছে পশ্চিমবাংলায়, মানে তফসিলি জাতির মধ্যে, তার মধ্যে 30 থেকে 32 লক্ষর মতো মতুয়া সম্প্রদায় সরাসরি আছে। এবং মতুয়াদের মধ্যে বিভিন্ন রকম অবস্থান আছে সিএ এনআরসির প্রশ্নে। সরাসরি একটা বড় অংশ মনে করছে যে আমরা অলরেডি নাগরিক, আমাদের আর কাগজ দরকার কেন। আবার এটাও ঠিক যে আরেকটা অংশ যারা মানে ঠাকুরবাড়ির সাথে সম্পর্কিত দীর্ঘদিন নাগরিকত্বের আন্দোলন করেছে, তারা চাইছে যে না, আমাদের একটা কাগজ দেওয়া হোক, স্বীকৃতি দেওয়া হোক। এবং সেটা ইন্টারেস্টিংলি তৃণমূল কংগ্রেসের সমর্থক ঠাকুরবাড়ির সাথে যুক্ত মতুয়া সম্প্রদায়, তারাও চাইছে সিএ চালু হোক। আবার বিজেপির সাথে যুক্ত মানে মতুয়া সম্প্রদায় ঠাকুরবাড়ির কাজের সাথে যুক্ত, তারাও চাইছে সিএ লাগু হোক। এখানে অ্যাক্রস পলিটিক্যাল পার্টি, এমন নয় যে বিজেপি একা চাইছে, মানে বিজেপি সমর্থক মতুয়ারা কেবল চাইছে, মানে যারা সিএ চাইছে তাদের মধ্যে তৃণমূল কংগ্রেসও আছে। আর অমিত শাহ এটা বেস্ট ডিল করেছে স্ট্র্যাটেজিক্যালি, তার কারণ যে সিএ এর প্রশ্নে উত্তরবঙ্গের রাজবংশীরা সরাসরি বিরোধিতা করছে। প্রথম কথা হচ্ছে, আমি একবার প্রশ্ন করতে চাই, এই যে মতুয়াদের বলা হচ্ছে নাগরিক নয়, আমার কাছে মতুয়াদের কাছে যে পরিচয়পত্র আছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সেই পরিচয়পত্র আছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী খুব অল্প সময়, জয়প্রকাশ দা। না, আমি একটা ঘটনা শুধু উল্লেখ করতে চাই। সালটা বোধহয় 2012, শহীদ মিনারে মতুয়াদের সমাবেশ, তাদের দাবি নাগরিকত্ব দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে ঘোষণা করছেন যে আমি মন্ত্রী আছি, আমি আপনাদের নাগরিকত্বের ব্যবস্থা করব। সেদিন চেয়েছিলেন মতুয়াদের নাগরিকত্ব, আর আজকে বলছেন মতুয়াদের নাগরিকত্বের দরকার নেই। কোনটা সত্যি সেটা তৃণমূল বলে দিক। 3 সালে নাগরিকত্ব আইন অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যা হয়েছিল, মতুয়াদের বিপদের মধ্যে ফেলে দিয়েছে এই বিজেপি। ওর জন্য ওরা শঙ্কিত, এবং তার জন্য যে সিএ করেছে সেটা করেনি। এই বিতর্কের মাঝে আমি পরবর্তী বিষয়ে যাব। 12 ঘন্টার বাম কংগ্রেসের বন্ধ, কিন্তু যে ঘটনার প্রেক্ষিতে এই বন্ধ, আমি প্রথমে সেই ঘটনা ছুঁয়ে আজকের ঘটনায় আসব। আবার বলছি, গতকালও বলেছি, যে পুলিশি আক্রমণ ছাত্র যুবদের ওপর নেমে এসেছে, আমাদের মনে হয়েছে বর্বরচিত এবং অসহিষ্ণু আক্রমণ, এর বিকল্প ছিল। দেখুন প্রতিবেদন। কোথাও নামানো হলো শাটার, কোথাও পথ অবরোধ, তো কোথাও আবার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কোথাও ভাঙচুর চলল গাড়িতে। বামেদের নবান্ন অভিযানে পুলিশি নির্যাতনের অভিযোগে শুক্রবার রাজ্য জুড়ে 12 ঘন্টার ধর্মঘটে ডাক দিয়েছিল বামেরা। সেই ধর্মঘট ঘিরেই এদিন দিনভর দেখা গেল এই ছবি। সবার জন্য শিক্ষা, বেকারদের কাজ, পেট ভরাতে খাবার সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার পথে নামা 10টি বাম ছাত্র যুব সংগঠনের নবান্ন অভিযান কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় রাজপথে। প্রথমে জলকামান, তারপর কাঁদানে গ্যাস, শেষে ছাত্র যুবদের ওপর পুলিশের লাঠিচার্জ। লাঠির ঘায়ে জল থই থই রাস্তার উপর পড়ে যাওয়ার পরেও রেহাই দেননি উর্দিধারীরা। এর প্রতিবাদে শুক্রবার পথে নামে বাম কংগ্রেস। মৌলালি মোড়ে টায়ার জ্বালিয়ে প্রথমে বিক্ষোভ দেখান বাম কংগ্রেস কর্মীরা, পরে রাস্তা আটকে শুরু হয় বিক্ষোভ। এন্টালির কাছে তৈরি হয় বিশৃঙ্খলা, ঝান্ডার লাঠির ঘায়ে ভেঙে ফেলা হয় গাড়ির কাঁচ।
ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় গার্ডরেল। মিছিল থেকে বেরিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন সুজন চক্রবর্তী। ধর্মঘটের সমর্থনে দলীয় কর্মীর মোটরবাইকে চড়ে পথে নামেন কংগ্রেস বিধায়ক তথা বিরোধী দলনেতা আব্দুল মান্নানও। পুলিশি অত্যাচারের বিরুদ্ধে শুক্রবার বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 4 নম্বর গেটের সামনে রাস্তা অবরোধ করে এসএফআই। ব্যানারে তাদের বার্তা ছিল মারের বদলা পাল্টা মার। উত্তর থেকে দক্ষিণ শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ অবরোধ করে বাম কংগ্রেস। ধর্মঘট নিয়ে কটাক্ষের সুর শোনা গিয়েছে তৃণমূলের গলায়। কংগ্রেস এবং সিপিএম এর দাবি আজকের বন্ধ সর্বাত্মক। সেটা আজকের মিটিং দেখেই বুঝতে পারছেন, আজকের মিটিং এর লোক দেখেই তো বুঝতে পারছেন। আমি তার বাতিল করে যাইনি, আমি বন্ধনের মধ্যে দিয়ে এসছি এবং মাঠ ভর্তি লোক। নিরীহ ছাত্র যুবদের ওপর বেধড়ক লাঠিচার্জ কতটা যুক্তিসঙ্গত পাল্টা প্রশ্ন তুলেছে বাম কংগ্রেস। আমি ওই জোর জুলুমকে সমর্থন করছি না, এবং এই প্রত্যেকটা যদি কোথাও জোর হয়ে থাকে সেই অন্যায়ের জন্য দায়ী হচ্ছে পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ। সকাল 7টা থেকে ধরপাকড় কেন শুরু করেছে? কেন লাঠি উঁচিয়ে তেড়ে গেছে? শান্তিপূর্ণ মিছিল হচ্ছে, কোথাও ভাঙচুর হচ্ছে না, তারা ভাঙচুর দোকানকে ভয়ে বন্ধ করতে গেছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা কোথাও গোলমাল করিনি। আপনার দলের কর্মীরা যারা পতাকা নিয়ে তারা ভাঙচুর, আরে দুটো ছেলে করেছে, আমরা বলছি তো তাদের আইডেন্টিফাই করার চেষ্টা হচ্ছে, ছবি তোলা হয়েছে, আমরা দেখে ব্যবস্থা নেবো যথাযথ। আবার কি করবে, ফাঁসি দিয়ে দেবো? ধর্মঘট উপলক্ষে একাধিক জায়গায় রেল অবরোধ করে আন্দোলনকারীরা। কখনো রাস্তা, কখনো রেল অবরোধের জেরে ভোগান্তি পোহাতে হয় অনেককেই। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, প্রকাশ সিনহা ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। ছাত্র যুবদের ওপর যেভাবে কালকে পুলিশের আক্রমণ হয়েছে, আবার বলছি তার নিন্দা করছি, কিন্তু তন্ময়দা আমি বলছি অফিস না গেলে সাধারণ মানুষের মাইনে কাটা যাবে, বাড়িতে দিন আনা দিন খাই লোক কী করে বসে থাকবে? আমি বলছি আজকে যেভাবে দোকানে হামলা হলো, সেই কলাপাতা ফেলে ওপারের তারে কলাপাতা ফেলে রেল অবরোধ, সেই পুরনো ছবি, রাস্তা অবরোধ, গাড়ি ভাঙচুর, আজকে স্কুল খুললো এতদিন পর। আমি বলছি এই সাধারণ মানুষকে বিব্রত করা খুব দরকার ছিল। এই রাস্তা একদম বন্ধ সফল করবেন কিনা মানুষের ওপর ছেড়ে দেওয়া যেত। আবার সেই পুরনো কথা বলছি তন্ময়দা। একেবারেই ঠিক বলছো। অবশ্যই বন্ধ সফল করবেন বা বন্ধের বিরোধিতা করবেন, এই অধিকারটা সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার। তৃণমূল কংগ্রেস যখন বাম আমলে 73টা বন্ধ ডেকেছিল, তখনও এ ধরনের অনেক ঘটনা ছিল, তোমার আর্কাইভে আছে। 2-4টে বিচ্ছিন্ন ঘটনা আজকেও কোথাও ঘটেছে। তার কারণটা হচ্ছে একই প্রশ্ন করেছিলাম তন্ময়দা, এবং আপনি নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসকে অনুসরণ করবেন না। ঠিক করেছিলে, একই প্রশ্ন করেছিলে, ঠিক করেছিলে। এবং গতকাল যে বর্বরতা, জালিয়ানওয়ালাবাগের কায়দায় ঘিরে ফেলে মারা, একটি ছেলেকে 8 জন পুলিশ একসঙ্গে লাঠি মারছে, একটি মেয়েকে পুরুষ পুলিশ বুকে জড়িয়ে ধরছে, এই যে অসংখ্য ঘটনা কালকে তোমরা সারাদিন লাইভে দেখিয়েছো, সেটার একটা প্রতিক্রিয়া তরুণ প্রজন্মের মধ্যে হওয়াটা অস্বাভাবিক না, কিন্তু তার জন্য জোর খাটানোটা কখনোই সমর্থনযোগ্য না। উল্টো উদাহরণ দিই, আমি যে মিছিলে আমি ছিলাম বরানগরের, সেই মিছিল যখন যাচ্ছে তখন একটি মোটরসাইকেল আটকে গেছে। মোটরসাইকেলের লোকটি এসে বলল যে দাদা আমি প্রাইভেটে কাজ করি, লকডাউনের সময় কাজ চলে গেছিল, আয় হয়নি, মালিক বলেছে আজকে না এলে পরে আর আসতে হবে না, আমায় ছেড়ে দিন। মিছিল সেই ছেলের লোকটিকে ছেড়েও দিয়েছে। দুরকমই ঘটনা আছে। বেশ, আমি স্নেহাশিস চক্রবর্তীর কাছে আমি আসবো তন্ময়দা। আপনারা গণতান্ত্রিক পরিসর আশা করছেন, দাবি করছেন বিজেপির কাছ থেকে, একটা ঘোষিত কর্মসূচি শুরু থেকে মাস শুরু করলো পুলিশ। আজ মানে সভ্য সমাজে এর বিকল্প কিছু ছিল না। আমি বলছি আপনারা বিজেপি কৃষকদের ওপর কিভাবে বর্বরচিত অত্যাচার করছে, ব্যবহার করছে, রোজ বলছেন। আমি বলছি এখানে কর্মসংস্থানের দাবিতে কিছু ছেলে মেয়ে একটা ঘোষিত কর্মসূচি পালন করছে, সেখানে পুলিশ পিটিয়ে কার্যত শুরু থেকে তাদের তুলে দেয়া, এটা দ্বিচারিতা নয় স্নেহাশিসদা? আমি বলি যে প্রথম কথা হচ্ছে বন্ধ করে মানুষকে অবরোধ করে, সে তো প্রতিক্রিয়া আজকের। হ্যাঁ, আজকে আপনারা সমর্থন করেন না, আমরাও করি। আমি একটা কথা বলছি যে হ্যাঁ অবশ্যই পুলিশের লাঠি চালাতে হবে বা কেউ আহত হোক, এটা কখনোই সমর্থনযোগ্য হয় না। কিন্তু 1993 সালে 21শে জুলাইয়ের যে পুলিশ ছিল, যারা সরাসরি তন্ময়দার সময় 13 জনকে খুন করেছিল গুলি চালিয়ে, সেই তুলনায় আজকের পুলিশ কিন্তু অনেক 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 আন্তর্জাতিক মানের পদ্ধতিতে গণতান্ত্রিক আন্দোলন রক্ষা করছে বলে আজকে কিন্তু জল কামান ইউজ করা হয়। আজকের আন্দোলনটাকে
আর গতকালের আন্দোলনটাকে আপনারা অনেক বেশি প্ররোচিত করেছেন। জয়প্রকাশদা বলতে যাচ্ছেন, কিন্তু সম্ভবত জয়প্রকাশদা যা বলতে যাচ্ছেন আমি দ্রুত এবার আপনাদের সামনে রাজনীতির অংশটা রাখবো। বিজেপি অভিযোগ করছে যে অমিত শাহের যে সফর ছিল গতকাল, সেখান থেকে নজর ঘোরাতে এই অভিযান, এবং বামেদের নাকি সম্পূর্ণ সমর্থন করেছে নবান্ন, অর্থাৎ পুরোটা গড়া পেটার খেলা। দেখুন, আজকে দিদিমণি বামকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে যাতে বিজেপির ভোট কাটা যায়। তাদের মধ্যে তিনজনের মধ্যে একটা বোঝাপড়া আছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। তারপরেও ওটা বলে মানে একটা ক্রুড পলিটিক্স করছেন, খুব সস্তা পলিটিক্স করছেন, এর কোনো যুক্তি আছে বলে মনে করি না। বৃহস্পতিবার চাকরির দাবিতে নবান্ন অভিযানে যাওয়া বাম ছাত্র যুবদের ওপর এভাবেই লাঠিচার্জ করে পুলিশ। প্রতিবাদে শুক্রবার বাম কংগ্রেসের ডাকা 12 ঘন্টার বন্ধেও বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়ে শহরের একাধিক জায়গায়। এবার বাম কংগ্রেসের এই কর্মসূচি নিয়ে ভোটের মুখে শুরু হয়ে গেল দোষারোপের পালা। বৃহস্পতিবার বামেদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির নেপথ্যে তৃণমূলের মদত রয়েছে বলে অভিযোগ করল বিজেপি। অন্যদিকে বামের ভোট রামে যাওয়ার তত্ত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই সরব তৃণমূল। কিন্তু একে অপরের বিরুদ্ধে আঁতাতের অভিযোগে সরব কেন? ওয়াকিবহাল মহলের মতে এর গভীরে রয়েছে ভোটের পাটিগণিতের নিখুঁত হিসেব নিকেশ। 2016 বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা করে ভোটে লড়ে বাম ও কংগ্রেস। সেবার তৃণমূল পায় 46% ভোট, বাম কংগ্রেস পায় 40%-এর কিছু বেশি ভোট, বিজেপি পায় মাত্র 10.31% ভোট। এর 3 বছরের মাথায় 2019-এর লোকসভা নির্বাচনে বাম কংগ্রেসের মধ্যে জোট হয়নি। সেবার বাম কংগ্রেসের যৌথ ভোট কমে যায় 27% আর বিজেপির ভোট বাড়ে 31%। ওয়াকিবহাল মহলের মতে বাম কংগ্রেসের ভোট বিজেপিতে চলে যাওয়াতেই পদ্ম শিবিরের বিপুল লাভ হয়। কিন্তু এবার বিধানসভা ভোটের আগে জোট করে লড়ছে দুই দল। এই পরিস্থিতিতে লোকসভা ভোটে গেরুয়া শিবিরে যাওয়া ভোট যদি বিধানসভা নির্বাচনে ফের বাম কংগ্রেসের ঝুলিতে ফিরে আসে, তাহলে বিজেপিরই ক্ষতি হওয়ার আশঙ্কা। আবার সংখ্যালঘু ভোট বাম কংগ্রেসের দিকে গেলে তৃণমূলের ক্ষতি হতে পারে। তাই কি তৃণমূল বিজেপি দু দলেরই নিশানা এখন বাম কংগ্রেস? আজকে দিদিমণি বামকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে যাতে বিজেপির ভোট কাটা যায়। কোথাও ধর্মঘট নাই, ওনার তো ধর্মও নেই, ঘটও নেই, দুটোই গেছে। বাংলার মানুষ আর বন্ধের দিকে যেতে চান না, বন্ধের রাজনীতি থেকে মুক্তি চাইছেন। সেই জন্য তারা চাইছেন কাজ হোক, বাংলা এগোক, আর তারা এইসব কথা ভুলে যেতে চাইছে। যে মানুষটা সিপিএমের সঙ্গে লড়াই করে, জীবন বাজি করে সিপিএমের সঙ্গে লড়াই করে ক্ষমতা এসছে, তার সঙ্গে আর যাই হোক বোঝাপড়া করার কোনো সুযোগ আছে বলে মনে করি না। দিলীপবাবু বলে শান্তি পেতে পারেন, কিন্তু আমি দেখেছি গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এক জায়গায় মিটিংয়ে বলেছেন তাদের মধ্যে তিনজনের মধ্যে একটা বোঝাপড়া আছে। বাম কংগ্রেসের দাবি তাদের জোটকে ভয় পেয়েছে দুই শাসকই। इनका दृष्टिकोण भी अजीब है। उसके पीछे भी ये राजनीतिक मौका परस्ती खोजेंगे। अरे अपने भी बच्चे हो सकते हैं जो कॉलेज जा रहे हैं, स्टूडेंट्स हैं, स्कूल जा रहे हैं। इन बच्चों के ऊपर इस तरीके से घोर अत्याचार और हमला होता है, तो क्या उसको इस तरीके से देखते हैं? एक शब्द आया खंडन का उनके मुंह से। এখন বিজেপি তো পশ্চিমবাংলায় কোনোদিন আন্দোলন করেনি, হঠাৎ এখন এসে কেন্দ্রে ক্ষমতা আসার পরে করে আসছে। ওরা আন্দোলনে পশ্চিমবাংলার মর্মটা কি বুঝবে? ওদের তো এখনো সেই দিদিমণি আর ওদের মধ্যে তফাৎ কিছু নেই। সেই জন্য ওর কাছে কি বলছেন আমরা এগুলো খুব একটা গুরুত্ব দিচ্ছি না। শেষ অবধি ভোটের অঙ্ক কি দাঁড়ায় তার উত্তর দেবে সময়। দীপক ঘোষ, আশাবুল হোসেন ও অমিতাভ রথ, এবিপি আনন্দ। জয়প্রকাশ এইটা বলতে যাচ্ছিলেন তো যে অমিত শাহর সফর থেকে নজর ঘোরাতে নবান্ন অভিযান, আর তাতে মদত দিয়েছে নবান্ন অর্থাৎ তৃণমূল সরকার, তাই তো? না, আমি ঠিক অন্যভাবে বলছি একটা কথা। এটা হচ্ছে 34 বছরের স্বৈরতন্ত্র বনাম 10 বছরের স্বৈরতন্ত্র। আর মান্নানদার কথা শুনে আমার অবাক লাগলো, 50,000 কংগ্রেস কর্মী খুনের রক্ত যে সিপিএমের, সেই সিপিএমকে বলছেন তারা হচ্ছে আন্দোলনের প্রতিকৃত, আর বাবা বলে তাদের গালে চুমু খাচ্ছেন। এ এক অদ্ভুত পরিস্থিতি। আমি আবার বলছি, স্বৈরতন্ত্র সিপিএম চালিয়েছিল, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চালাচ্ছে, আর এরা বলছে কোথা থেকে সংখ্যা পান খারাপ। তুমি জানো সুমন, 50,000 মানুষ পশ্চিমবাংলায় 1947 সাল থেকে আজ অব্দি খুন হয়েছে সব দলের মিলে। বলে দেয় 50,000 খুনের রক্ত। এ মানে যা খুশি তাই মিথ্যে কথা বলাটা হচ্ছে বিজেপির স্বভাব অভ্যাস। এই যে মাঝে মাঝে বলে 55,000 56,000 কলকারখানা বন্ধ। আরে গোটা ভারতবর্ষে রেজিস্টার্ড কলকারখানার সংখ্যা 56,000 কোনোদিন ছিল না। পশ্চিমবাংলার রেজিস্টার্ড কলকারখানার হাইয়েস্ট সংখ্যা 9,673, বলে দেয় 56,000 কলকারখানা বন্ধ।
মানে মিথ্যে বলতে 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 যা খুশি তাই বলে। কুমিরমারিতে দুজন গেছিল, গুলিতে মৃত্যু হয়েছিল, মরিচঝাপিতে একজনের গুলিতে মৃত্যু হয়নি, বলে যায় মরিচঝাপি, বলে যায় মরিচঝাপি। নেতাজিকে সিপিএম বলেছিল, বারবার যে একটা কথা বলে বিজেপি তৃণমূলের এই রথযাত্রা যে বেরিয়েছে, তোমার মনে আছে আডবাণী যে রথযাত্রা এই পশ্চিমবঙ্গ থেকে নির্বিঘ্নে পার করে দিয়েছিল তন্ময়দারের দল, যেখানে ঝাড়খণ্ড, বিহার লালু প্রসাদ সেটাকে আটকে দিয়েছিল, আর এই পশ্চিমবঙ্গ থেকে সেই আডবাণীর রথ নির্বিঘ্নে পার করেছিল তন্ময়দারের দল। তখন তাদের সিরিজের কম ছিল না, তখন তাদের প্রেমের ঘাটতি ছিল না। আজকে তারা অনেক বড় বড় কথা বলছে, তৃণমূলের নামে বলছে। এটা তন্ময়দারের মনে রাখা উচিত। ভারতবর্ষে দাঁড়িয়ে তাদের বৃদ্ধির পেছনে একেবারে এই রাজনৈতিক তরজার মধ্যে আমি দ্রুত এবার আমার পরবর্তী পর্যায়ে চলে যাব, সি ভোটারের স্ন্যাপ পোল এবং ট্র্যাকার। দর্শকদের সামনে এবিপি আনন্দ যে জনমত সমীক্ষা তুলে ধরছে তা করছে সমীক্ষক সংস্থা সি ভোটার। এখানে ক্যাটি পদ্ধতি অবলম্বন করা হয়েছে এবং এই সমীক্ষা চালানো হয়েছে 2811 জনের মধ্যে। 8ই ফেব্রুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারির মধ্যে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেছেন এই সমীক্ষকরা। এই সমীক্ষায় মার্জিন অফ এরারের সম্ভাবনা +-3%। এই সমীক্ষায় সমীক্ষকরা যাদের সঙ্গে কথা বলেছেন তারা প্রত্যেকে পশ্চিমবঙ্গের ভোটার। প্রথমে দেখাবো স্ন্যাপ পোল। প্রশ্ন ছিল যে বিধানসভা ভোটের আগে সিএএ কার্যকর না করা কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্ত তার নেতিবাচক প্রভাব কি মতুয়া ভোটারদের ওপর পড়বে? হ্যাঁ পড়বে এমনটা মনে করছেন 36%, পড়বে না এমনটা ভাবছেন 35%, বলতে পারবো না বলছেন 29%। লোকসভায় হেরেছি জানি বিধানসভায় পুষিয়ে দেবেন, কে বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আবেদনের পর আসন্ন বিধানসভা ভোটে উত্তরবঙ্গে কি বিজেপিকে হারাতে পারবে তৃণমূল? হ্যাঁ হারাতে পারবে এমনটা মনে করছেন 48% মানুষ, পারবে না এমনটা মনে করছেন 36%, বলতে পারবো না বলেছেন 16%। চার্টার্ড বিমানে দিল্লি নিয়ে গিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় বৈশালী ডালমিয়াদের দলে যোগ দেওয়ানোর সিদ্ধান্ত কি ভোটের আগে বিজেপির ভাবমূর্তিতে ধাক্কা দিল? হ্যাঁ ধাক্কা দিল এমনটা মনে করছেন 40%, ধাক্কা দেয়নি এমনটা মনে করছেন 34%, বলতে পারবো না বলেছেন 26%। পশ্চিমবঙ্গে মোদী সরকারের প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্প চালু না করার ফলে কি বিধানসভা ভোটে ধাক্কা খাবে তৃণমূল? হ্যাঁ ধাক্কা খাবে এমনটা মনে করছেন 41%, ধাক্কা খাবে না মনে করছেন 38%, বলতে পারবো না 21%। বিজেপির দাবি ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প ঘোষণা আসলে ভাঁওতা, আপনি কি এর সঙ্গে একমত? একমত এমনটা মনে করছেন 42%, একমত নন 43%, বলতে পারবো না 15%। আর এবার আসবো ট্র্যাকারের তথ্যে। দর্শকদের সামনে এবিপি আনন্দ যে জনমত সমীক্ষা তুলে ধরছে, আবার বলছি তা করেছে সমীক্ষক সংস্থা সি ভোটার। এক্ষেত্রে ক্যাটি পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এই সমীক্ষা চালানো হয়েছে 7527 জনের ওপর, এই ট্র্যাকারের অংশ। এই সমীক্ষায় মার্জিন অফ এরার +-5%। এই সমীক্ষায় যাদের সঙ্গে সমীক্ষকরা কথা বলেছেন তারা প্রত্যেকে আমাদের এই রাজ্যের ভোটার। দেখব ট্র্যাকার। বাংলা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু কি? বেকারত্ব সব থেকে গুরুত্বপূর্ণ এমনটা মনে করছেন 35%। লক্ষ্য করুন গত সপ্তাহের থেকে বেড়েছে। বিদ্যুৎ, জল, রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু এই রাজ্যের, মনে করছেন 16%। কোভিড মনে করছেন 15%। সরকারি কাজে দুর্নীতি নিয়ন্ত্রণ সব থেকে বড় ইস্যু, মনে করছেন 12%। শিক্ষার সুযোগ সুবিধে বড় ইস্যু, মনে করছেন 4%। সিএএ, এনআরসি, এনপিআর মনে করছেন 5%। আইন শৃঙ্খলা বা নারী নিরাপত্তা এমনটা মনে করছেন 4%। বাংলাদেশি অনুপ্রবেশকে ইস্যু মনে করছেন 1%। অন্যান্য ইস্যুর কথা বলেছেন 8%। তৃণমূল সরকারের পারফরমেন্স কেমন? ভালো এমনটা মনে করছেন 46%, মোটামুটি এমনটা মনে করছেন 21%, খারাপ মনে করছেন 32%, বলতে পারবো না বলেছেন 1%। ট্র্যাকারের পরের প্রশ্ন ছিল মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পারফরমেন্স কেমন? ভালো এমন মনে করছেন 50%, মোটামুটি মনে করছেন 17%, খারাপ মনে করছেন 32%, বলতে পারবো না 1%। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর পারফরমেন্স কেমন? আবার বলছি পশ্চিমবঙ্গের মানুষদের সঙ্গে, পশ্চিমবঙ্গের ভোটারদের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। ভালো পারফরমেন্স মনে করছেন 45%, মোটামুটি পারফরমেন্স মনে করছেন 15%, পারফরমেন্স খারাপ মনে করছেন 40%। আসন্ন বিধানসভা ভোটে কোন ইস্যু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে?
দুয়ারে সরকার কর্মসূচি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এমনটা মনে করছেন 38%। মিমের মুসলিম ভোট ভাগ বড় ইস্যু হবে এমনটা মনে করছেন 18%। তৃণমূলের অন্দরে বিদ্রোহ বড় ইস্যু হবে মনে করছেন 15%। সারদা নারদায় অভিযুক্তদের বিজেপিতে নেয়া বড় ইস্যু মনে করছেন 8%। বিজেপির প্রচার এটা বড় হবে মনে করছেন 5%। বাম কংগ্রেসের জোট বড় ইস্যু হবে মনে করছেন 3%। জাতীয়তাবাদ বনাম আঞ্চলিকতাবাদ বড় ফ্যাক্টর হবে এই ভোটে মনে করছেন 3%। অন্যান্য ইস্যুর কথা বলেছেন 10%। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাকে পছন্দ? 52% বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ। দিলীপ ঘোষকে প্রথম পছন্দ বলেছেন 25%। মুকুল রায় 8%। সুজন চক্রবর্তীকে বেছেছেন 3%। অধীর রঞ্জন চৌধুরীকে বেছেছেন 2%। অন্য কারোর নাম বলেছেন 10%। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর আপনি কি ক্ষুব্ধ? সরকার পাল্টাতে চান, অর্থাৎ অ্যান্টি ইনকামবেন্সির একটা হিসেব এই সমীক্ষকরা পেতে চেয়েছেন। দেখব, ক্ষুব্ধ এবং সরকার পাল্টাতে চাই এমনটা মনে করছেন 42%। ক্ষুব্ধ কিন্তু সরকার পাল্টাতে চাই না এমনটা মনে করছেন 40%। ক্ষুব্ধ নই, সরকার পাল্টাতেও চাই না মনে করছেন 18%। এবার আসবো খুব গুরুত্বপূর্ণ পারসেপশন। কেন গুরুত্বপূর্ণ বলছি? এই প্রশ্নের মানে এই নয় যে আপনি যার কথা বলছেন তাকে ভোট দেবেন, অর্থাৎ এই প্রশ্ন এই ছিল না যে আপনি কাকে কোন দলকে ভোট দেবেন। এই প্রশ্ন ছিল আপনি মনে করেন কোন দল ক্ষমতায় আসতে পারে, অর্থাৎ ফ্যাক্ট নয়, পারসেপশন। এই পারসেপশনের সন্ধান পেতে চেয়েছেন সমীক্ষকরা। বিধানসভা নির্বাচনে কে জিতবে বলে মনে করেন? বিজেপি জিতবে মনে করছেন 43%। তৃণমূল কংগ্রেস জিতবে মনে করছেন 35%। কংগ্রেস এবং বাম জোট জিতবে মনে করছেন 15%। অন্যান্য দলের কথা বলেছেন 2%। ত্রিশঙ্কু বিধানসভা হবে এমনটা মনে করছেন 2%। বলতে পারবো না বলছেন 3%। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। বিশ্বনাথবাবু, আবার সেই জিনিস যেটা গত সপ্তাহে এসেছিল যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম পছন্দ মুখ্যমন্ত্রী হিসেবে 52% বা 50%-এর বেশি মানুষ তাকে চাইছেন, আবার উল্টো দিকে বিশ্বনাথ দা পারসেপশন কে ক্ষমতায় আসতে পারে, আপনি কাকে ভোট দেবেন না, সেখানে কিন্তু বিজেপি অনেকটাই এগিয়ে। বিশ্বনাথ চক্রবর্তী। না, ঠিকই, মানে গত বৃহস্পতিবারের যে রিপোর্ট তার সাথে যদি আপনি তুলনা করেন, প্রায় কার্যত একই ধরনের প্রবণতা। এবং এটা ঠিক, আমিও দেখতে পাচ্ছি যে বেকারত্ব এমন একটা ইস্যু, যে ইস্যুটা কিন্তু গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ এই নির্বাচনের সবচেয়ে বড় ভেরিয়েবল যদি আপনি আমায় বলেন, তাহলে অবশ্যই বেকারত্ব ইস্যু, এবং সেটাকে কে কোন দল কীভাবে শেষ পর্যন্ত নির্বাচনী প্রচারে ব্যবহার করে তার উপরে অনেকটাই নির্ভর করে। দুটো ক্যাটাগরি আমি দেখতে পাচ্ছি। একটা হলো 18 থেকে 20-21 বছর বয়স যারা মানে স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, তারা বিভিন্ন ধরনের সরকারের বিভিন্ন ধরনের ভাতাগুলো পাচ্ছে। ধরুন ট্যাপের 10 লাখ ট্যাপের টাকা গেছে, 10,000 টাকা করে গেছে 10 লাখ লোকের কাছে। আবার বিভিন্ন ধরনের কন্যাশ্রী প্রকল্প, বিভিন্ন ধরনের প্রকল্প আছে। এই ইয়ং জেনারেশনটা কিন্তু প্রো গভর্নমেন্ট, কিন্তু যেই মুহূর্তে কলেজ থেকে স্কুল কলেজ পাস আউট হয়ে গেল, তারা চাকরির প্রশ্নটা যখন আসলো, এই 20 বছরের পর থেকে, মানে 22 বছরের পর থেকে যদি আপনি 35 বছরের সার্ভে নেন, তাহলে তারা কার্যত অ্যান্টি গভর্নমেন্ট, মানে গভর্নমেন্টের বিরুদ্ধে তারা কাজ পাচ্ছে না, সেটা ইম্পর্টেন্ট। ফলে ইয়ং জেনারেশনের মধ্যেও একটা কিন্তু আমরা দুটো ভাগ দেখতে পাচ্ছি। স্কুল কলেজের একরকম অবস্থান, তারা বিভিন্ন ধরনের ভাতা পাচ্ছেন, তার সরকারের প্রতি তাদের ইতিবাচক ভূমিকা আছে। আর যেই স্কুল কলেজ থেকে পাস আউট করছেন, তখন কিন্তু চাকরি প্রশ্নটা আসছে, এবং সেখানে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং কথা বললেন বিশ্বনাথ চক্রবর্তী, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্যায়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কিন্তু এখন বলবো, আপনাদের কথা দিয়েছিলাম যে একাধিক সমীক্ষক সংস্থার করা ওপিনিয়ন পোল আপনাদের সামনে আমরা রাখবো, সম্ভবত ভারতবর্ষে এই প্রথমবার। ইতিমধ্যেই সি ভোটারের সমীক্ষার প্রথম পর্যায়ে আপনাদের সামনে আমরা রেখেছি। এবার আগামী সোমবার আপনাদের সামনে রাখবো আরও একটি বিখ্যাত সমীক্ষক সংস্থা সিএনএক্সের প্রথম দফার সমীক্ষা। আবার বলছি, আগামী সোমবার 15ই ফেব্রুয়ারি। এবার আসবো আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রে। কেন্দ্রের দাবি, এবারের বাজেট আম জনতার কথা ভেবে তৈরি করা হয়েছে। উল্টো দিকে বিরোধীরা বলছে দেশ জুড়ে মন্দার ভ্রুকুটির মধ্যে পুরো বাজেটটাই দিশাহীন। এই চাপানুতর নিয়ে আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্র। আপনি শাসক বা বিরোধী যে পক্ষেরই হন না কেন, অ্যানিমেশনে একটু ঠাট্টার জন্য আবার কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ।
কেস দেবেন না প্লিজ।